করতেছে। দেখেন আমার এখানে নেটের অবস্থা, আমি কেমনে কি দেখবো। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা সবার? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সমাজবিজ্ঞানের আরও একটা নতুন ক্লাসে। আজকে আমরা পড়ব সমাজবিজ্ঞান প্রথম পত্রের দুইটা অধ্যায়, সমাজবিজ্ঞান প্রথম পত্রের বেশ গুরুত্বপূর্ণ দুটি অধ্যায়। এবং পাশাপাশি আরও একটা জিনিস একটু মেনশন করি আমরা, যে আমাদের সমাজবিজ্ঞান ক্লাসের আমরা কিন্তু প্রায় শেষের দিকে, অর্থাৎ আমরা যে রিভিশন প্রোগ্রামে নেমেছিলাম, আমাদের যে টেস্ট পেপার সলভিং যে প্রজেক্ট আমরা হাতে নিয়েছিলাম, সেইটার সমাজবিজ্ঞান সলভ করার কিন্তু একদম প্রায় অন্তিম পর্যায়ে আমরা চলে এসেছি। আজকের ক্লাসটা কমপ্লিট করার পরে হয়তো আমাদের হাতে আর একটা ক্লাস থাকবে, যে ক্লাসটা শেষ করলে মোটামুটি আমাদের সমাজবিজ্ঞানের দুই পত্রেরই অল ওভার রিভিশন যেটা, সেটা কমপ্লিট হয়ে যাবে। তো দেরি না করে সবাই দ্রুত জয়েন করে যাও ক্লাসটাতে, আর তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো, যেহেতু আমাদের লাস্ট দিকের ক্লাস, আমরা কিন্তু ইম্পর্টেন্ট ক্লাসগুলো এইভাবে লাস্টের দিকে রেখেছি, অর্থাৎ একদম শুরুর দিকে আমরা মোটামুটি একটু সহজ, এবং লাস্টের দিকে এসে যেগুলো একটু তোমরা প্যারাখাও টাইপের চ্যাপ্টার আছে সেগুলো রাখার চেষ্টা করেছি। তো দেরি না করে সবাই একটু জয়েন করো, আর হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যারা এখনো পর্যন্ত ক্লাসটা খুঁজে পায় নাই, তাদেরকে ক্লাসটা খুঁজে পেতে একটু সাহায্য করো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। সবার কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা কোন দুইটা অধ্যায় পড়বো? সমাজবিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় এবং একাদশ অধ্যায়। অষ্টম অধ্যায় বলতে সামাজিক স্তরবিন্যাস এবং অসমতা, আর একাদশ বলতে সামাজিক যে পরিবর্তন যেটা, সেইটা। সামাজিক পরিবর্তনের এই সেম টাইপের একটা অধ্যায় কিন্তু আমরা আমাদের দ্বিতীয় পত্রেও পেয়েছি, অর্থাৎ সামাজিক পরিবর্তন, সামাজিক বিবর্তন, এই টাইপের একটা অধ্যায় আমরা দ্বিতীয় পত্রে পেয়েছি। আচ্ছা, স্তরবিন্যাস ও অসমতা চ্যাপ্টার থেকে আমরা দেখি কি আছে। স্তরবিন্যাস ও অসমতা বলতে মূলত কি বুঝো? যে সমাজের বিভিন্ন স্ট্রাকচারাইজ করে করে মানুষের ভিতরে যে স্তরটা বা স্টেজটা তৈরি করা, যে এই দল লোক সমাজের উঁচু স্তরের বাসিন্দা, এই একদল লোক সমাজের নিচু স্তরের বাসিন্দা। এবার এই উঁচু স্তর নিচু স্তর এটা তৈরি হলো কিভাবে বলো তো? এই জিনিসটা তৈরি হলো মূলত মানুষের ক্ষমতা, সম্পত্তি, টাকা পয়সা, তারপরে বংশমর্যাদা, তারপরে হচ্ছে তার সম্প্রদায়, তার কাস্ট, তার ধর্ম, তার গোত্র, এই সমস্ত জিনিসগুলোর উপরে ভিত্তি করে। অর্থাৎ একটা মানুষের এই যে সমস্ত হচ্ছে সামাজিক ব্যারিয়ার বলতে পারো তোমার, যে এই সমস্ত সামাজিক ব্যারিয়ারের উপরে দাঁড়িয়ে মানুষটার স্তর বা সামাজিক যে সে কোন স্তরে কোন স্টেজে অবস্থান করছে সেটা হচ্ছে নির্ধারণ করা হয় বা নির্ণয় করা হয়। তো সামাজিক স্তরবিন্যাসের এই চ্যাপ্টারে আমরা যদি আমাদের টপিকের লিস্টে যাই, সেক্ষেত্রে আমরা কয়টা কি টপিক পাই দেখো তো। প্রথমে আছে সামাজিক স্তরবিন্যাসের ধারণা ব্যাখ্যা, অর্থাৎ সামাজিক স্তরবিন্যাস জিনিসটা কি, সামাজিক স্তরবিন্যাস জিনিসটা কি, সামাজিক স্তরবিন্যাস এটা কি, এটা খায় না মাথায় দেয় না, এটা কি করে। সামাজিক স্তরবিন্যাস হলো মূলত সমাজের মানুষজনের মধ্যে যে ক্লাসিফিকেশনটা করা, কিসের ভিত্তিতে, তাদের টাকা পয়সা, তাদের সম্পত্তি, তাদের যে ক্ষমতা, তাদের বংশমর্যাদা, ধর্ম, সম্প্রদায়, গোত্র, কাস্ট, এই সমস্ত বিষয় কিছুর উপরে তোমার ভিত্তি করে যে হচ্ছে ভাগগুলো করা হয়, সেটাই মূলত আমরা জানি কি হিসেবে, সামাজিক স্তরবিন্যাস হিসেবে। আচ্ছা, এরপরে কি আছে? সামাজিক স্তরবিন্যাসের ধরন হিসেবে দাস প্রথার ধারণা। আমরা কিন্তু এই চ্যাপ্টারের ভিতরে চারটা হচ্ছে সামাজিক স্তরবিন্যাসের চারটা সেক্টর পাবো। দাস প্রথা, তারপরে তোমার অ্যাস্টেট প্রথা, জাতিবর্ণ প্রথা, এই টাইপের চারটা হচ্ছে আমরা স্তর পাবো। তো এইখানে এই চারটা স্তর কিন্তু তোমাকে এই চ্যাপ্টারে সিকিউ লেখার ক্ষেত্রে চারটা স্তর সম্পর্কিত পুরাপুরি আইডিয়া তোমার থাকতে হবে। অর্থাৎ সব থেকে ভালো আইডিয়া থাকতে হবে তোমার দাস প্রথা, এবং ওইখান থেকে তোমার হচ্ছে জাতিবর্ণ প্রথা সম্পর্কে। দাস প্রথাটা কি? যে প্রাচীন আমলে যখন মানুষ দাস হিসেবে ক্রয় বিক্রয় করা হতো, মানুষকে বাজারের পণ্য, আমরা যেমন আলু কিনি, পটল কিনি, করলা কিনি, সেইভাবে মানুষকে দাস হিসেবে, পণ্য হিসেবে কেনাবেচা করা হতো। ওই টাইমটাকে বলা হয় হচ্ছে দাস প্রথার যুগ। এবং ওই সময় আসলে আমরা জানি, তাই না, যে মানুষের নিজের কোনো, মানে যে মানুষটাকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হচ্ছে তার কোনো নিজস্বতা নেই, তার কোনো, যে সে যে একটা মানুষ, তার যে কোনো অধিকার থাকতে পারে এমন কোনো ব্যাপার নেই। তাকে যে লোক কিনে নিয়ে যাচ্ছে, যে তার প্রভু, সে চাইলে তার সঙ্গে যা খুশি করতে পারে, তাকে দিয়ে যে কোনো কাজ করাতে পারে, এমনকি তার জীবনও সম্পূর্ণভাবে তার ওই মালিকের আন্ডারে। এটাই ছিল হচ্ছে দাস প্রথা।
এরপরে আছে দেখো জাতিবর্ণ প্রথার ধারণা ব্যাখ্যা বিশ্লেষণ। এই যে বললাম যে দাস প্রথা আর জাতিবর্ণ প্রথাটা আমাদের হচ্ছে ভালো করে জানতে হবে, তো দাস প্রথার ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে জানতে হবে এবং কি জানতে হবে, জাতিবর্ণ প্রথার ব্যাখ্যা বিশ্লেষণ। জাতিবর্ণ প্রথা কোনটা, যে হচ্ছে আমরা সব থেকে বেটার সেটা থেকে জানতে পারি যে হিন্দু সমাজে তাদের হচ্ছে ধর্মীয় যে গোত্রগুলো আছে তার ভিতরে যে হচ্ছে তোমার জাতি হিসেবে উঁচু নিচু ভেদাভেদ করা হয়, যেমন হচ্ছে যে ব্রাহ্মণ আছে, তারপরে ক্ষত্রিয়, তারপরে হচ্ছে তোমার কি বলতো শূদ্র আছে, আরও একটা আছে। এইভাবে 4টা জাতিবর্ণ প্রথার উপরে দাঁড় করিয়ে হিন্দু সমাজে ধর্মীয় ভেদাভেদটা নিশ্চিত করা হয়। এখন একটু বলো তো যে এই যে 4টা যে তোমার ভেদাভেদ, এই 4টা কি কি আছে, অর্থাৎ ব্রাহ্মণ আছে, এরপরে কি আছে বৈষ্ণব আছে, তারপরে হচ্ছে তোমার ক্ষত্রিয় আছে এবং তারপরে আছে কি শূদ্র। এবং এই 4টা ক্লাসিফিকেশনের তাদের ধর্ম অনুযায়ী এই 4জন বা 4টা যে গোত্র, এই 4টা গোত্র 4টা আলাদা আলাদা কাজের জন্য, 4টা আলাদা আলাদা হচ্ছে তোমার বৈশিষ্ট্যের জন্য আলাদা আলাদা জাতিবর্ণ প্রথায় অবস্থান করছে। যেমন ব্রাহ্মণ যারা, তারা হচ্ছে হিন্দু সমাজের একদম সবচেয়ে সম্মানীয় উপরের দিকের লোকজন, তারা হচ্ছে যে পূজা পার্বণ করে, পুরোহিত মূলত যারা থাকেন সেই ফ্যামিলির লোকজন। পরবর্তীতে এখনো পর্যন্ত যাদের পূর্বপুরুষরা পুরোহিত ছিলেন তারা এখনো পর্যন্ত পুরোহিত না হলেও তারা ব্রাহ্মণ। এরপরে বৈষ্ণব কারা আছেন, যারা হচ্ছে তোমার ব্যবসা বাণিজ্য করতো, যেমন হচ্ছে তোমার এই যে সোনার দোকানদার, তারপর হচ্ছে বিভিন্ন বিজনেস যারা সামলায় এই টাইপের লোকজন। ক্ষত্রিয় কারা ছিল, যারা হচ্ছে রাজাদের সেনাপতির দায়িত্বে থাকতো, অর্থাৎ রাজাদের যারা হচ্ছে রক্ষা করতো এরা হচ্ছে ক্ষত্রিয়, যাদের হচ্ছে তোমার বংশধর যারা উত্তরাধিকার সূত্রে যারা এসেছে এখনো পর্যন্ত আছে, তারাও এই ক্ষত্রিয়র আন্ডার। এবং শূদ্র কারা, যারা হচ্ছে সমাজের নিচু জাতের অন্তর্ভুক্ত, অর্থাৎ যারা হচ্ছে এই যে রিক্সা চালক, তারপরে কামার কুমার, জেলে তাঁতি, এই টাইপের ছোটোখাটো পেশার অন্তর্ভুক্ত, তাদেরকে হচ্ছে তারা শূদ্র বলে পরিচয় দেয়। এই যে 4টা তোমার জাতিবর্ণ প্রথা, এইগুলো সম্পর্কে তোমার ব্যাখ্যা বিশ্লেষণ এবং ধারণা থাকতে হবে। এরপরে বলছে সামাজিক স্তর বিন্যাসের ধরন হিসেবে সামাজিক শ্রেণীর ধারণা ব্যাখ্যা করো। অর্থাৎ সামাজিক শ্রেণীগুলা কিসের ভিত্তিতে আসে, সামাজিক স্তর বিন্যাসের ধরন হিসেবে সামাজিক শ্রেণীগুলো, এই যে আমরা উঁচু নিচু ভেদাভেদ যে করি, এই শ্রেণীগুলো কিসের ভিত্তিতে আসে সেইটার যে ব্যাখ্যা আলোচনা, সেই ব্যাপারটা তোমাকে এখান থেকে জানতে হবে। এরপরে বলছে দেখো লিঙ্গভিত্তিক যে সামাজিক অসমতা, লিঙ্গভিত্তিক সামাজিক অসমতা কি, যে নারী পুরুষের সমান যে অধিকারের জায়গাটা সেইটা এনশিওর করতে না পারা, অর্থাৎ পুরুষ যে রাইটটা পাচ্ছে নারীরা সেই রাইটটা পাচ্ছে না, এই যে গ্যাপটা, এই গ্যাপটার ধারণা ব্যাখ্যা। এরপরে আছে বয়স বৈষম্যবাদের ধারণা ব্যাখ্যা, অর্থাৎ একজন মানুষ তার যখন বয়স হয়ে যাচ্ছে, সে যখন 55 বা হচ্ছে 60-এর বয়সের কোঠায় চলে যাচ্ছে, তখন সে তার অনেক রাইটস থেকে সরে আসছে, তার অনেক প্রয়োজন থেকে, তার অনেক ইমোশনাল সাপোর্ট থেকে, তার অনেক ফাইন্যান্সিয়াল সাপোর্টের জায়গা থেকেও সে কিন্তু দূরে সরে যাচ্ছে। তো এই যে বয়স বৈষম্যবাদের ধারণা ব্যাখ্যা, অর্থাৎ বলছে কি যে তার বয়স হয়ে গেছে এই জন্য সে যে সমস্ত বৈষম্যের শিকার, সেই রিলেটেড সমস্ত বিষয় আসে, অর্থাৎ বয়স হয়ে যাওয়ার কারণে কী ধরনের বৈষম্যের শিকার হতে পারে, সেই জন্য তার শারীরিক এবং মানসিক জগতে কী ধরনের পরিবর্তন আসতে পারে, এই ব্যাপারগুলো সম্পূর্ণ হচ্ছে তোমার এখান থেকে আইডিয়া রাখতে হবে। তো এই মোটামুটি 6টা টপিকের উপরে যদি আমাদের আইডিয়া থাকে, তাহলে আমরা বুঝতে পারছি যে এই চ্যাপ্টার থেকে আমরা সিকিউর অ্যান্সারটা করে ফেলতে পারবো। এই টপিকগুলোর উপরে কারো কোনো কোশ্চেন আছে বা কোনো কনফিউশন আছে একটু জানাও, কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন যে টপিকগুলো আমরা পড়লাম এর উপরে একটু জানাও। এরপরে আমরা দেখব হচ্ছে আমাদের এই চ্যাপ্টার থেকে কিছু হচ্ছে ইনফরমেশন যেগুলো আমাদের জ্ঞানমূলক এবং এমসিকিউতে কাজে লাগবে। প্রথমে বলছে সামাজিক স্তরবিন্যাসের ধরন কয়টি, সামাজিক স্তরবিন্যাসের ধরন কয়টি, 4টি। সামাজিক স্তরবিন্যাসের ধরন কয়টা, 4টা। আমরা কিন্তু একটু আগে এটাই বলছিলাম যে হচ্ছে তোমার এই যে দাস প্রথা, তারপরে হচ্ছে এস্টেট প্রথা, জাতিবর্ণ প্রথা, ভূমিদাস প্রথা, এই যে জিনিসগুলো। এখন তারপরে বলছে দেখো দাস ব্যবস্থায় বিদ্যমান কয়টি শ্রেণী, দাস ব্যবস্থায় বিদ্যমান 2টি শ্রেণী। এটা কিন্তু তোমার হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট যে দাস ব্যবস্থায় বিদ্যমান কয়টি শ্রেণী, দাস ব্যবস্থায় 2টি শ্রেণী বিদ্যমান। অষ্টাদশ শতাব্দীতে শিল্প বিপ্লব সংগঠিত হয়, কোথায় সংগঠিত হয়, ইংল্যান্ডে। অষ্টাদশ শতাব্দীতে শিল্প বিপ্লব কোথায় হয়, ইংল্যান্ডে। এটা কিন্তু খুবই মার্কেবল একটা এমসিকিউ প্লাস তোমার জ্ঞানমূলকের কোশ্চেন হতে পারে, সেইভাবে খেয়াল রাখতে হবে। অষ্টাদশ শতাব্দীতে শিল্প বিপ্লব সংগঠিত হয় ইংল্যান্ডে। এটা কিন্তু আমাদের যে সাধারণ জ্ঞান যেগুলো আমরা পড়ে থাকি, জেনে থাকি, তার মধ্যেও আমাদের এটা ইনক্লুড হয়। আচ্ছা, ইউরোপীয় সমাজের প্রতীক কোনটা, এস্টেট প্রথা। এস্টেট প্রথা কি, এস্টেট প্রথা বলতে বোঝায় হচ্ছে জমিদার প্রথা, অর্থাৎ একজন ব্যক্তির আন্ডারে অনেক জমি আছে, যেটা আমরা সাধারণভাবে জমিদার প্রথা বলতে যেটা বুঝি ওইটাই, যে একজন ব্যক্তির আন্ডারে অনেক জমি আছে, যে হচ্ছে ওই এলাকার জমিদার, এবং তার আন্ডারে অনেক মানুষ ওই জমিতে চাষবাস করে এবং তাদেরকে পুরো আয়ত্তাধীন রাখে হচ্ছে ওই যে জমিদার আছে উনি। এটা হচ্ছে কোন সমাজের প্রতীক, ইউরোপীয় সমাজের প্রতীক, যেটা পরবর্তীতে আমাদের দেশেও কিন্তু ভালো রকম আলোড়ন ফেলেছিল, বা আমাদের দেশেও কিন্তু যে জমিদার প্রথাটার কিন্তু একটা ব্যাপক সাড়া ছিল। এরপরে আছে দেখো এস্টেট প্রথার অন্তর্ভুক্ত কি, ভূমিদাস প্রথা। এস্টেট প্রথার অন্তর্ভুক্ত হচ্ছে
হচ্ছে ভূমিদাস প্রথা, অর্থাৎ যে হচ্ছে ধরো তুমি একজন জমিদার, তোমার আন্ডারে যে বা তোমার জমিতে যারা হচ্ছে চাষবাস করে তারা হচ্ছে তোমার দাস, অর্থাৎ তোমার ভূমি ইউজ করে, দ্যাটস ওয়াই তারা তোমার দাস। এই প্রথাকে বলা হয় হচ্ছে ভূমিদাস প্রথা, যেটা কোন প্রথার অন্তর্ভুক্ত? এস্টেট প্রথার অন্তর্ভুক্ত, অর্থাৎ যে জমিদার প্রথার অন্তর্ভুক্ত দেখেই ভূমিদাস প্রথা হচ্ছে এইভাবে জমিদার প্রথার অন্তর্ভুক্ত হিসেবে এসেছে। তো বুঝতে পারছো যে ভূমিদাস প্রথা হচ্ছে কোন ব্যাপারটা, অর্থাৎ এস্টেট প্রথার অন্তর্ভুক্ত ভূমিদাস প্রথা ব্যাপারটা কি বোঝা গেছে? এরপরে আছে দেখো, কাস্ট্রা শব্দটি এসেছে স্প্যানিশ ভাষা থেকে। কাস্ট্রা কি? কাস্ট থেকে, অর্থাৎ কাস্ট্রা থেকে এসেছে কাস্ট। কাস্ট্রা থেকে কি এসেছে? কাস্ট, যেটা এসেছে স্প্যানিশ ভাষা থেকে। কাস্ট মানে কি? গোত্র। জাতিবর্ণের অন্যতম বৈশিষ্ট্য কি? জন্মসূত্রে সদস্য পদ লাভ। অর্থাৎ আমরা দেখছিলাম কি জাতিবর্ণ প্রথার উদাহরণ হিসেবে আমরা পাচ্ছিলাম হচ্ছে যে হিন্দু সমাজের যে 4টি জাতিবর্ণ প্রথার যে সেক্টরটা ওইটা। এবার কেউ কি ইচ্ছে করলেই ব্রাহ্মণ হয়ে যাওয়া, কিংবা কেউ কি ইচ্ছে করলেই ক্ষত্রিয় হয়ে যেতে পারে? পারে না। একজন ব্যক্তি ক্ষত্রিয় হয়ে জন্মগ্রহণ করে, ব্রাহ্মণ কিংবা শূদ্র হয়েও সে জন্মগ্রহণ করে। অর্থাৎ জাতিবর্ণ প্রথা সে পায় কিভাবে? তার উত্তরাধিকার সূত্রে। জাতিবর্ণের অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে সদস্যপদ লাভ হয় উত্তরাধিকার সূত্রে। একই আয় ও সুবিধাভোগী জনগোষ্ঠীকে কি বলে? শ্রেণী। একই আয় ও সুবিধাভোগী জনগোষ্ঠীকে, অর্থাৎ ধরো তুমি একটা কর্পোরেট অফিসে জব করো, সেখানে তোমার এবং তোমার কলিগ দুইজনেরই আয় হচ্ছে 30,000 টাকা, একই অফিসে তোমরা কাজ করছো, সো তোমরা কি একই শ্রেণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ একই আয় তোমরা পাচ্ছ এবং একই সুযোগ সুবিধা তোমরা ভোগ করছো, দ্যাটস ওয়াই তোমরা একই শ্রেণীভুক্ত। সামাজিক স্তরবিন্যাসের সম্পত্তি বা মর্যাদার পার্থক্য থেকে সৃষ্টি হয় কি? সামাজিক শ্রেণী। সামাজিক শ্রেণী কিভাবে সৃষ্টি হয়? এটা কিন্তু তোমার একটা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলকের প্রশ্ন, যে সামাজিক স্তরবিন্যাসের সম্পত্তি বা মর্যাদার পার্থক্য থেকে, সামাজিক স্তরবিন্যাসের সম্পত্তি বা মর্যাদার পার্থক্য থেকে কি সৃষ্টি হয়? সামাজিক শ্রেণী। এরপরে বলছে কার্ল মার্কসের মতে সামাজিক স্তরবিন্যাস কিসের প্রতীক? বলতো, শোষণের প্রতীক। সামাজিক স্তরবিন্যাস কিসের প্রতীক? কার্ল মার্কসের মতে সামাজিক স্তরবিন্যাস শোষণের প্রতীক। যে কার্ল মার্কস, উনি কিন্তু মূলত সমাজটাকে দেখেছিলেন অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। উনি বলতে চেষ্টা করেছিলেন মূলত যে সমাজের যে সমস্ত বিষয় আশয় পূর্ণাঙ্গভাবে আবর্তিত হয়, প্রত্যেকটা জিনিস আসলে অর্থনীতিকে কেন্দ্র করে। মানে এই যে আমাদের সমাজের স্তরবিন্যাসের ব্যাপারটাও যখন উনি ব্যাখ্যা করেছেন, উনার সাইড থেকে এই ব্যাপারটাও অর্থনৈতিক সাইড থেকে এসেছে। অর্থাৎ যাদের হাতে টাকা পয়সা আছে তারা হচ্ছে শাসক বা শোষণ করার শ্রেণী, আর যারা হচ্ছে তাদের দ্বারা শোষিত হয় এরাই হচ্ছে সামাজিক স্তরবিন্যাসের নিচু স্তরে অবস্থান করে। অর্থাৎ কার্ল মার্কসের মতে এই যে সামাজিক স্তরটা আমরা ভেদ করে ফেলেছি, বা যে স্তরবিন্যাসের ধারণা সম্পর্কে আমরা জ্ঞান নিচ্ছি, এই টোটাল স্তরবিন্যাস ব্যাপারটাই হলো একটা শোষণের প্রতীক। যখন এই যে উঁচু কাস্টের যারা, উঁচু সম্প্রদায়, উঁচু গোত্রভুক্ত যারা আছে, তারা তার নিম্ন গোত্রভুক্ত লোকদের শাসন করতে চায়, শোষণ করতে চায়, তখনই মূলত সমাজের স্তরবিন্যাস ব্যাপারটা সৃষ্টি হয়। দ্যাটস ওয়াই এই সামাজিক স্তরবিন্যাস জিনিসটা কিসের প্রতীক? শোষণের প্রতীক। কার মতে? কার্ল মার্কসের মতে। কার মতে? কার্ল মার্কসের মতে। আচ্ছা, এরপরে দেখো কি আছে, সামাজিক স্তরবিন্যাস হচ্ছে এক ধরনের বাজার ব্যবস্থা। উক্তিটি ভেবার ও মুরের, অর্থাৎ দুইজন সমাজ বিজ্ঞানী বলেছেন যে সামাজিক স্তরবিন্যাস হলো এক ধরনের বাজার ব্যবস্থা। এরপরে বলছে লিঙ্গ বৈষম্য বোঝাতে সমাজ বিজ্ঞানে ব্যবহৃত হয় জেন্ডার প্রত্যয়, যেটা বললাম যে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত না করার যে ব্যাপারটা, সেখানে হচ্ছে লিঙ্গ বৈষম্য বা জেন্ডার প্রত্যয় আমরা বুঝে থাকি। সমাজের মহিলাদের নানাবিধ সমস্যা চিহ্নিতকরণ এবং নারী মুক্তি আন্দোলনে গবেষণা চালায় জেন্ডার ও উন্নয়ন তত্ত্বকে, গবেষণা চালায় জেন্ডার ও উন্নয়ন তত্ত্ব। অর্থাৎ ওই যে তোমার যে নারী কল্যাণমূলক যে আচ্ছা, কে হচ্ছে এখানে তোমার গবেষণা চালায়? তোমার নারী উন্নয়ন এবং নারী কল্যাণমূলক যে সমস্ত অর্গানাইজেশনগুলো আছে, বা হচ্ছে তোমার এই টাইপের যে সমস্ত এনজিও বলো বা সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, তাদের কথা বলেছে। সক্রিয়তা তত্ত্বের মূল কথা জীবন মানে কর্ম, আর কর্ম মানেই হচ্ছে জীবন। অর্থাৎ কি বলছে? সক্রিয়তা তত্ত্ব। সক্রিয়তা তত্ত্বের মূল কথা হচ্ছে জীবনকে কাজের মধ্যে রাখতে হবে, এবং কাজের মধ্যেই মূলত থাকে হচ্ছে জীবন। মানে আমি যখন কাজের মধ্যে জীবনকে রাখবো, তখনই সেটা থাকবে আমার আসল জীবন। সামাজিক নিরাপত্তা জিনিসটা কি? রাষ্ট্রীয় ব্যবস্থা। অর্থাৎ রাষ্ট্র যখন তার প্রপার পরিপূর্ণ সমস্ত দায়িত্ব গ্রহণ করবে, তার সমস্ত দায়িত্বগুলো পালন করবে, তার সমস্ত যে সমস্ত ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো নিবে, তখন আলটিমেটলি সামাজিক নিরাপত্তা আলাদাভাবে ক্রিয়েট করতে হবে না, একা একাই তৈরি হয়ে যাবে। অর্থাৎ রাষ্ট্র যখন তার যাবতীয় করণীয় জিনিসগুলো বুঝে নিবে, রাষ্ট্র যখন তার যাবতীয় কাজকর্ম যা আছে সব কিছুর খেয়াল নিজের মতো রাখবে, দায়িত্বগুলো নিজের মতো সামলায় নিবে,
তখন এই যে সামাজিক নিরাপত্তার যে ব্যাপারটা, এটা আলাদা করে আর তৈরি করতে হবে না, সামাজিক নিরাপত্তা তখন অটো চলে আসবে। আচ্ছা, এই জায়গা থেকে ক্লিয়ার, ইনফরমেশনের জায়গা থেকে ক্লিয়ার। আমরা তাহলে এখান থেকে একটু জ্ঞানমূলকের প্রশ্ন দেখব এবং অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা সবই আস্তে আস্তে দেখব। তো বলো যে এই টপিক থেকে ক্লিয়ার কিনা, ইনফরমেশনগুলো থেকে কোনো রকমের কোশ্চেন ঝামেলা আছে কিনা। একটু একটু মাথা খাটিয়ে চিন্তা করতে থাকো যে এখান থেকে কোনো কোশ্চেন ঝামেলা আছে কিনা। আমরা হচ্ছে একটু এখান থেকে জ্ঞানমূলকের প্রশ্ন কেমন থাকে একটু দেখি চলো। সামাজিক স্তরবিন্যাস বলতে কি বোঝায়? অবভিয়াসলি এই কোশ্চেন তো থাকবেই যে সামাজিক স্তরবিন্যাস বলতে তুমি আসলে কি বুঝো। এরপরে সামাজিক স্তরবিন্যাসের ধরন কয়টি? সামাজিক স্তরবিন্যাসের ধরন আমরা কয়টা দেখলাম? 4টা। সামাজিক স্তরবিন্যাসের ধরন কয়টা? 4টা। সামাজিক স্তরবিন্যাসের প্রাচীনতম রূপ কোনটা? দাস প্রথা। সামাজিক স্তরবিন্যাসের প্রাচীনতম রূপ কোনটা ছিল? দাস প্রথা। এই যে দাস কাকে বলে? যাকে হচ্ছে তার এই যে কিনে নেওয়ার যে ব্যাপারটা একটু আগে বলছিলাম, ওই ব্যাপারটা যখন তুমি সুন্দর করে তোমার বইয়ের ভাষায় তুমি একটা সংজ্ঞা নিয়ে আসবা, তোমার এটা অ্যান্সারটা সুন্দর করে চলে আসবে। যেহেতু তোমাদের বইটা রিডিং পড়া আছে, নতুন করে কিন্তু তোমাদের এখানে আর কোনো এফোর্ট দিতে হবে না, শুধুমাত্র একটু বইটা খুলে ওই যে রিডিং পড়া আছে যে জায়গাটা, সেই জায়গাটা একটু ঢুকবা, দাস কি সুন্দর করে একটু দেখে নিজের মতো করে লিখবা, ঠিক আছে, কিন্তু একটু বইয়ের ভাষাটা বা বইয়ের প্যাটার্নটা ফলো করার চেষ্টা করো, তাতে করে তোমার লেখার মানটা খুবই সুন্দর হবে। এরপরে বলছে সামন্ত সমাজে কয় ধরনের শ্রেণী ছিল, কাস্ট শব্দের অর্থ কি, জাতিবর্ণ প্রথা কি, মর্যাদা কাকে বলে। অর্থাৎ তোমার এই চ্যাপ্টার থেকে একদম মেইন বেসিক যে হচ্ছে জায়গাগুলো, সেই জায়গাগুলো থেকে কিন্তু তোমার জ্ঞানমূলক থাকে। এবং এই যে কয়টা জ্ঞানমূলক এখানে দিলাম, এই কয়টা মোটামুটি তোমার বইয়ের ভিতর থেকে বের করে পড়ার চেষ্টা করলে ইনশাল্লাহ তোমার জ্ঞানমূলক নিয়ে আর নতুন কোনো এক্সপ্লোরেশন লাগবে না, অর্থাৎ নতুন কোনো জায়গায় তোমার না ঢুকলেও চলবে। এই কয়টা জ্ঞানমূলক শুধুমাত্র একটু খুঁজে পড়িও, কিন্তু ফাঁকিবাজি প্রথা চালু করিও না। এই কয়টা জ্ঞানমূলক খুঁজে তোমার মেইন বই থেকে খুঁজে একটু পড়ার চেষ্টা করো। আচ্ছা, এরপরে অনুধাবনের ক্ষেত্রে বলছে স্তরবিন্যাস সকল সমাজে বিদ্যমান, ব্যাখ্যা করো। এরপরে কি আছে যে স্তরবিন্যাস সকল সমাজে বিদ্যমান, অর্থাৎ তুমি যেখানে, যে দেশে, যে এলাকার সমাজেই অবস্থান করো না কেন, স্তরবিন্যাসের মুখোমুখি তোমার হতে হবে। পৃথিবীর যে অবস্থানে, যে এলাকায়, যে প্রান্তরে তুমি চলে যাও না কেন, স্তরবিন্যাস জাতি, ধর্ম, কাল, পাত্র নির্বিশেষে সব জায়গায় বিদ্যমান, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে এবং অতীতে তো আরোই বেশি পরিমাণে ছিল। এরপরে আছে কি দেখো, সামাজিক স্তরবিন্যাস সমাজের জন্য প্রয়োজনীয়, বুঝিয়ে লেখো। অর্থাৎ স্তরবিন্যাস জিনিসটা যে শুধুমাত্র তোমার নেগেটিভ সাইড, ব্যাপারটা এমন নয়, বরং স্তরবিন্যাসের কিছু প্রয়োজনীয়তাও আছে। স্তরবিন্যাসের প্রয়োজনীয়তা কি হতে পারে? অর্থাৎ তুমি যখন একটা জায়গায় হোল্ড করবা, তুমি যদি এমন হয় যে তোমরা সবাই সমান, আমাদের সমাজে আমরা সবাই সমান, আমাদের সমাজে আমরা সবাই হচ্ছে এই যে সরকারি অফিসার, আমাদের সমাজে কোনো তাঁতি নাই, কোনো কামার কুমার নাই, কোনো রিক্সা চালক নাই, কোনো ভ্যান চালক নাই, তাইলে হচ্ছে, তাহলে তো হচ্ছে ব্যাপারটা আমরা যে সবাই যে তখন সরকারি কর্মকর্তা, আমরা কি আসলে নিজেদের প্রয়োজনটা, নিজেদের চাহিদাটা, নিজেদের কাজগুলো নিজেরা সব কমপ্লিট করতে পারবো? পারবো না। অর্থাৎ মানুষের ডিপেন্ডেন্সির জন্য, সমাজকে সুন্দরভাবে চালায় নেওয়ার জন্য, সমাজের যে তোমার শাখাগুলো আছে সেগুলোকে পরিপূর্ণভাবে যে অ্যাক্টিভ রাখার জন্য তোমার সামাজিক স্তর বিন্যাসের ব্যাপারটা, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, বই পড়ো নাই এই চ্যাপ্টার থেকে, বই যদি রিডিং না পড়ে থাকো এখন পরীক্ষার এই কয়দিন আগে এসে, এক্ষেত্রে আমি কি বলতে পারি বলো, যে এখন মাত্র পরীক্ষার আছে কয়দিন, এখন যদি বলো যে এই চ্যাপ্টার থেকে বই পড়ি নাই, সেক্ষেত্রে কি করতে পারি? বই যদি না পড়ে থাকো, এখনো সময় আছে, মেইন বইটা খুলো, যে চ্যাপ্টারের হচ্ছে তুমি এখনো তোমার মনে হচ্ছে তুমি মেইন বই পড়ো নাই, এই কোশ্চেনগুলো ধরে অ্যাটলিস্ট আগাও। মানে যদি তোমার মনে হয় যে তোমার লাইন বাই লাইন ধরে এভাবে রিডিং পড়ে যাওয়ার সময় নাই, অ্যাটলিস্ট তুমি হেডলাইনগুলো ধরে তুমি হচ্ছে এই কোশ্চেনগুলো ধরে আগাও, যেন হচ্ছে কি করতে পারো, যেন হচ্ছে কোনোভাবে তোমার এই যে মিস হওয়ার যে ব্যাপারটা, এই মিস হওয়ার ব্যাপারটা না ঘটে, এবং পাশাপাশি হচ্ছে রিডিং পড়াটাও কিছুটা অন্তত হয়ে যাক। কারণ একদম যদি রিডিং না পড়ো, প্রপারলি যদি তুমি একদম তোমার স্লাইড, গাইড আর হচ্ছে যে এইটুকু ক্লাস লেকচারের উপরেই যদি তুমি আসলে ডিপেন্ডটা করো, সেক্ষেত্রে কিন্তু কি হবে বলো তো, পরীক্ষার হলে মোটামুটি রেজাল্ট কোনো রকমে হবে, কিন্তু আমরা যেটা এক্সপেক্ট করছি, এক্সপেকটেশনের জায়গাটায় কিন্তু আসলে পৌঁছাতে পারাটা দুঃসাধ্য হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি আছে দেখো, এই যে দাস প্রথা বলতে কি বোঝো, দাসেরা কেন মনিবের সম্পত্তি, অর্থাৎ যেভাবে দাসদের কিনে নেওয়া হতো আগের যুগে, সেই হিসাব করতে গেলে দাসরা পরিপূর্ণভাবে মনিবের সম্পত্তি ছিল, সেটাই তুমি বইয়ের ভাষায় মোটামুটি একটু আলোচনা করবা, নিজের ভাষা তো অবশ্যই থাকবে। এই যে এস্টেট প্রথা, তারপরে ভূমিদাস প্রথা কি, যেটা আলোচনা করলাম, যে জমিদার প্রথা এবং ভূমিদাস প্রথাটা হচ্ছে তোমার এই যে জমিদারদের আন্ডারে যখন এই লোকজন কাজ করতো, অর্থাৎ তার যে জমি, সেই জমিতে যারা হচ্ছে ইজারা নিয়ে কাজ করতো কিংবা ধরো দিনমজুর হিসেবে খাটতো, তারা ওই জমিদারের ভূমি দাস হিসেবে বা দাস হিসেবে অবস্থান করতো। দ্যাটস ওয়াই সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে তোমার ভূমিদাস প্রথা।
এরপরে যে সামাজিক শ্রেণী কি, অসমতা কি, জেন্ডার বলতে কি বুঝো, নারী পুরুষের সংস্কৃতির বিভাজন বলতে কি বুঝো, এই জিনিসগুলা মোটামুটি তুমি হচ্ছে তোমার এই চ্যাপ্টার থেকে সুন্দর করে রিডিং যাদের পড়া আছে তারা জানোই যে কিভাবে অ্যান্সার করতে হবে। আর তাদের জন্য বলছি যাদের হচ্ছে এই যে তোমার মারিয়ামের মতো বই এখনো পড়ো নাই টাইপের অবস্থা আছে, তারা একটু মেইন বইটা খুলে অ্যাটলিস্ট লাইন বাই লাইন যদি পড়তে না পারো, কোশ্চেনের অ্যান্সারগুলো ধরে আগায়ো। কোশ্চেন অ্যান্সারগুলো ধরে আগাবা কিভাবে, মোটামুটি কোশ্চেনের টপিক বুঝে নিবা, তারপরে হচ্ছে তুমি হেডিংগুলো ধরে তোমার শিরোনাম যেগুলো আছে চ্যাপ্টারের পার্টগুলো ধরে আগায় দেখবা যে কোন পার্টের কোশ্চেন কোনটা, দেন সেইখান থেকে একটু মার্ক করে পড়ার চেষ্টা করবা। যদি মনে হয় যে প্রপারলি পুরো বই ধরে পড়ার সময় নাই, তবে যদি পুরোটা রিডিং পড়তে পারো সেক্ষেত্রে কিন্তু তোমার থেকে গেইনার আর কেউই হবে না। আচ্ছা, এরপরে যদি এখানে আমরা প্রয়োগের টপিকে যাই, দেখো সামাজিক স্তরবিন্যাসের ধারণা ব্যাখ্যা, স্তরবিন্যাসের ধরন হিসেবে যে দাস প্রথা, তারপরে তোমার জাতিবর্ণ প্রথার ধারণা ব্যাখ্যা, তারপরে হচ্ছে যে সামাজিক শ্রেণীর ধারণা, সামাজিক অসমতার যে ধারণা ব্যাখ্যা, এই যে জিনিসগুলো অর্থাৎ যেটা হচ্ছে তোমার কি বলছিলাম একটু আগে যেগুলো বলছিলাম যে সামাজিক অসমতার যে ধারণা, সামাজিক অসমতার যে চিত্র, এবং পাশাপাশি তোমার দাস প্রথা আর জাতিবর্ণ প্রথা, এই দুইটা সম্পর্কে জানলেই তোমার এখান থেকে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জ্ঞানটা চলে আসবে। অর্থাৎ আমাদের যে 4টা ভাগ আছে এর মধ্যে আমরা জাতিবর্ণ প্রথা এবং দাস প্রথা সম্পর্কে ভালো করে জানবো সিকিউর জন্য, পাশাপাশি সামাজিক স্তরবিন্যাস কি, সামাজিক স্তরবিন্যাসে সামাজিক শ্রেণীর ভূমিকা কি, সামাজিক শ্রেণী কিভাবে হচ্ছে সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গাটা নিয়ে থাকে, দখল করে থাকে, এবং কি সামাজিক অসমতার যে হচ্ছে লিঙ্গভিত্তিক কারণে সামাজিক অসমতার যেসব ধরন আছে, বয়সভিত্তিক কারণে বা হচ্ছে তোমার যেসব ধরন আছে, এই জিনিসগুলা সম্পর্কে মোটামুটি আইডিয়া রাখলে এবং ভালো করে তোমার যদি একটা বুকিশ নলেজ এখান থেকে থাকে, বুকিশ নলেজ ভালো করে কিভাবে থাকবে, তোমার মেইন বইটা সুন্দর করে পড়ার মাধ্যমে। যাদের আছে অলরেডি তারা বুঝতেই পারছো জিনিসগুলা যে একটা সিকিউ যখন তুমি প্র্যাকটিস করেছো তখন তোমার জন্য এই জিনিসটা কতটা হেল্প করেছে বা কাজে দিয়েছে। ঠিক আছে, এরপরে যদি আমরা এখানের তো এই যে আমাদের উচ্চতর দক্ষতাও শেষ, আমাদের প্রয়োগ উচ্চতর দক্ষতা শেষ, এখন আমাকে একটু বলো যে এই টপিকগুলা সিকিউর অল ওভার টপিকগুলো এখান থেকে ধরতে পেরেছো কিনা, আমরা এমসিকিউ এর দিকে যেতে পারি কিনা একটু জানাও যে সিকিউর অল ওভার টপিকগুলো ধরতে পেরেছো কিনা আর আমরা এমসিকিউ এর দিকে যেতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এমসিকিউ এর দিকে যদি যেহেতু যেতেই পারি তাহলে চলো যাই। সামাজিক স্তরবিন্যাসের ধরন কয়টি, দ্রুত বলো। সামাজিক স্তরবিন্যাসের ধরন, আমরা কিন্তু এটা কয়েকবার এই ক্লাসে রিপিট করলাম যে সামাজিক স্তরবিন্যাসের ধরন কয়টি, 2টি 3টি 4টি 5টি, বলো সামাজিক স্তরবিন্যাসের ধরন কয়টি। বয়স বৈষম্য তোমার সিকিউতে আসতে পারে, কিন্তু হচ্ছে না আসার জায়গাটাই বেশি, আবার বাদ দেওয়ার যেহেতু কিছু নাই, খুব অল্প কয়েকটা টপিক অ্যাড করেছি। সো বয়স বৈষম্য, বৈষম্যের ক্ষেত্রে তোমার বয়স বৈষম্য, জেন্ডার বৈষম্য, এই দুইটা তোমার বৈষম্য কিন্তু আরও আছে, কিন্তু বয়স বৈষম্য আর জেন্ডার বৈষম্যটা ভালো করে পড়ো। আর হচ্ছে এই যে 4টা যে তোমার ভাগ, ওই ভাগগুলোর ভিতরে তোমার জাতিবর্ণ আর কোনটা বলো তো, দাস প্রথা, এই দুইটা অর্থাৎ এই 4টা টপিক ভালো করে পড়ো। ঠিক আছে, বয়স বৈষম্যটা আসতেই পারে, দিয়ে দিতেই পারে, কোনো হচ্ছে ব্যাপার না, সিকিউতে দিতে পারে। আচ্ছা, 1 এর সি, থ্যাংক ইউ। সামাজিক স্তরবিন্যাসের ধরন কয়টা, 4টা। এলিট দাস কার অধীন ছিল, কি বলছে, এলিট দাস কার অধীন ছিল, সরকারের, পিতামাতার, মনিবের নাকি সামাজিক সংগঠনের। এলিট দাস কার অধীন ছিল, ওকে থ্যাংক ইউ। অধীন ছিল হচ্ছে সরকারের, অর্থাৎ এলিট দাস বলতে বোঝায় হচ্ছে সরকারের যে হচ্ছে তোমার মানে তোমার সরকারের যে হচ্ছে ইয়া টাইপের কাজে নিয়োজিত থাকে, অর্থাৎ তাদের যে হেল্পিং হ্যান্ড টাইপের বা হচ্ছে তোমার যে
তাদের সেবা শুশ্রূষায় নিয়োজিত যে সমস্ত দাসদের বলা হয়, তাদেরকে হচ্ছে তোমার কি বলা হয়, এলিট দাস বা হেলিট দাস। তারা কাদের অধীনে ছিল? সরকারের। এস্টেট প্রথাটি কোথায় প্রথম বিকাশ ঘটে? ফ্রান্স, জার্মান, ইটালি, ইংল্যান্ড। দ্রুত বলো, এস্টেট প্রথা আমরা একটু আগে দেখে আসছি, এস্টেট প্রথার বিকাশ প্রথম কোথায় ঘটে? ফ্রান্স, জার্মান, ইটালি, ইংল্যান্ড। ফ্রান্স, জার্মান, ইটালি, ইংল্যান্ড। এটা হচ্ছে তোমার সরকারের হবে। হ্যাঁ, এলিট দাস হচ্ছে সরকারের অধীনস্থ ছিল। এস্টেট প্রথা হচ্ছে প্রথম বিকাশ কোথায় ঘটে? ফ্রান্স, জার্মানি, ইটালি, ইংল্যান্ড। হ্যাঁ, এটা এলিট হবে। কোনো কোনো জায়গায় হেলিটও দেয়। হ্যাঁ, অর্থাৎ ইংলিশ বা তোমার হচ্ছে বানানের, তো এটা হচ্ছে ডিরেক্ট ইংলিশও না, তোমার স্প্যানিশ থেকে আসা, এই জন্য হচ্ছে ডিরেক্ট বাংলা করতে গেলে ওইভাবে আসে না, সাধারণত এলিটই দেয়। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, এস্টেট প্রথাটি হচ্ছে প্রথম বিকাশ ঘটে ফ্রান্সে। এস্টেট প্রথার প্রথম বিকাশ ঘটে কোথায়? ফ্রান্সে। ঠিক আছে, বলো তো, এস্টেট প্রথার প্রথম বিকাশ কি ফ্রান্সে ঘটে? দিলাম একটু কনফিউশনে ফেলে, ঠিক মতো বলো, আসলে কি ফ্রান্সে? পরেরটা বলো, সেবা ও রক্ষা নামক সামাজিক চুক্তি ছিল কোন যুগে? আদিম, পশুপালন যুগ, সামন্ত যুগ নাকি শিল্পায়ন যুগে? সেবা ও রক্ষা নামক সামাজিক চুক্তি অর্থাৎ কি ধরনের সামাজিক চুক্তি? যে তাদের যে হচ্ছে তোমার লিডার থাকবে বা সেই টাইপের তো সরকার ছিল না, অর্থাৎ কর্তৃপক্ষ, যে তার কাছে হচ্ছে তোমার এই যে সাধারণ জনগণের কাছে তার হচ্ছে প্রতিশ্রুতি জায়গা ছিল যে সে সেবা গ্রহণ করবে এবং কি করবে, তাদের রক্ষা করবে, তাদের সেবা গ্রহণ করবে এবং রক্ষা করবে। অর্থাৎ এটা ছিল হচ্ছে কোন জায়গায় তোমার সামাজিক যে চুক্তি, সেটা কোন যুগে, এটা বলো এবার। এই এই ব্যাপারটা কি বুঝতে পারছো? সেবা ও রক্ষা চুক্তি কোনটা বুঝতে পেরেছো? ইংল্যান্ডে। হ্যাঁ, ফ্রান্সে না, এটা তোমার ইংল্যান্ডে, ইউরোপে। একটু আগে কিন্তু আমরা এটা দেখছিলাম। চলো, এখানে কনফিউশন, যেহেতু তোমরা ফ্রান্স একবার বলে দিয়েছো, আমি তোমাদের দেখা মাত্র ফ্রান্স বললাম, এখানে তোমার অ্যান্সার দেওয়া আছে ফ্রান্স, যেটা হচ্ছে দেখে আরোই কনফিউশনের জায়গা আমাদের স্ট্রং হয়ে গেছে। এখন আমরা দেখে আসি যে এটা আমরা শুরুতে কি দেখেছিলাম, আবার সেখানে ফিরে দেখো। এই যে ইউরোপীয় সমাজের প্রতীক কি? এস্টেট প্রথা। অর্থাৎ ইউরোপে হচ্ছে একদম ডিরেক্ট তোমার বইয়ের লাইন আছে যে ইউরোপীয় সমাজের প্রতীক হচ্ছে এস্টেট প্রথা, এবং এটা হচ্ছে তাইলে কি হবে? আচ্ছা, এটা তাইলে কি হবে? ইউরোপীয় দেওয়া আছে, কিন্তু একটা জিনিস মনে রেখো, তোমার ইউরোপের কথা বলা আছে দেখে কিন্তু ডিরেক্ট ইংল্যান্ড তুমি এখানে আবার বলতেও পারো না। একটা কত বড় কনফিউশনের জায়গা এখানে ক্রিয়েট হয়েছে দেখো। প্রথমত ইংল্যান্ডের কথা ডিরেক্ট বলা আছে দাস প্রথায়, দাস প্রথাটা ডিরেক্ট এসেছে তোমার ইংল্যান্ড থেকে, কিন্তু ইউরোপের কথা বলা আছে দেখে কিন্তু তুমি ডিরেক্ট হচ্ছে আবার ইংল্যান্ডে যেতে পারো না। এখানে তোমার বইয়ের কথাটা অনেকটা এরকম আছে যে ইউরোপে হচ্ছে এটার সব থেকে বেশি, যে হচ্ছে ইউরোপের তোমার মধ্যযুগে মিডল টাইমে যেটা বিকাশ লাভ করে, সব থেকে বেশি এই প্রথা স্পষ্টভাবে দেখা যায় কোথায়? ফ্রান্সে। সব থেকে বেশি স্পষ্টভাবে দেখা যায় এটা হচ্ছে ফ্রান্সে। এটা ইংল্যান্ড হবে তোমার দাস প্রথাটা। ঠিক আছে, যথেষ্ট পরিমাণ কনফিউশন ক্রিয়েট করা হলো, যেটা কনফিউজ করার মতো জায়গা ছিল। এটা হবে হচ্ছে তোমার ফ্রান্সে। অর্থাৎ তোমার ইউরোপের হচ্ছে মধ্যযুগে এটা ইউরোপে সব থেকে বেশি প্রসার শুরু হয়, এবং সব থেকে স্পেসিফিক্যালি যদি তুমি শুরু করতে চাই সেক্ষেত্রে এটা সব থেকে বেশি দাঁড়ায় হচ্ছে তোমার ফ্রান্সে। যেহেতু এখানে তোমার ইউরোপের কথা কিন্তু ওইভাবে ব্রডলি দেওয়া নাই, তোমার আছে কি ফ্রান্স আছে, জার্মানি আছে, ইটালি আছে, ইংল্যান্ড আছে। এবার ইংল্যান্ড হবে না। ইংল্যান্ড কেন হবে না? কারণ তোমার ইউরোপের ভিতরের কথা বলা হয়েছে, কিন্তু স্পেসিফিক্যালি সব থেকে বেশি শুরু হয় কোথায়? ফ্রান্সে। এই জন্য এটা আসবে হচ্ছে তোমার ফ্রান্স থেকে। আর ইংল্যান্ডে শুরু হয় হচ্ছে তোমার দাস প্রথা। এটা কনফিউজ হয়েও না। হ্যাঁ, ইউরোপে শুরু হয়েছে, ইংল্যান্ডে শুরু হয়েছে তোমার দাস প্রথা। আচ্ছা, ভূস্বামী সামাজিক স্তরবিন্যাসের কোন স্তরভুক্ত? ভূস্বামী কোনটা? যে তোমার ভূমি দাস, যেটা সেই ভূমি দাসের যে মালিক সে হলো ভূস্বামী। সামাজিক স্তরবিন্যাসের কোনটার অন্তর্ভুক্ত? জাতিতত্ত্ব, এস্টেট, জাতিবর্ণ নাকি সামাজিক শ্রেণীর মর্যাদা? এই ভূস্বামী সামাজিক স্তরবিন্যাসের কোনটির অন্তর্ভুক্ত হবে?
ক্লিয়ার হয়েছে যে এটা কেন ইংল্যান্ড হবে না, এটা যে ইংল্যান্ড কেন হবে না ফ্রান্স হবে, এটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো ভূস্বামী সামাজিক স্তরবিন্যাসে কোনটার অন্তর্ভুক্ত ছিল? এস্টেটের, অর্থাৎ ভূমিদাস প্রথা যে এস্টেটের অন্তর্ভুক্ত, সেই এস্টেটের অন্তর্ভুক্তই হচ্ছে এই ভূস্বামী। আচ্ছা, ক্যাস্ট্রো শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ইটালীয়, ডাচ, পর্তুগিজ নাকি গ্রিক? ক্যাস্ট্রো শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আমরা একটু আগে দেখে আসছি, এটা কিন্তু জাস্ট একটু আগে দেখে আসছি যে ইটালীয়, ডাচ, পর্তুগিজ নাকি গ্রিক কোন ভাষা থেকে এসেছে। ক্যাস্ট্রো শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ইটালীয়, ডাচ, পর্তুগিজ নাকি গ্রিক? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা এসেছে হচ্ছে পর্তুগিজ ভাষা থেকে। ক্যাস্ট্রো এসেছে কোন ভাষা থেকে? পর্তুগিজ থেকে। এরপরে বলছে বর্ণপ্রথার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? মর্যাদা আইন দ্বারা নির্ধারিত, এটি আবশ্যকীয় ব্যবস্থা, উঁচু নিচুর সম্পর্ক বিদ্যমান নাকি শিক্ষার সাথে সম্পর্কিত? বর্ণপ্রথার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হবে? বর্ণপ্রথার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হবে? মর্যাদা আইন দ্বারা নির্ধারিত, আবশ্যিক ব্যবস্থা, উঁচু নিচুর সম্পর্ক বিদ্যমান নাকি শিক্ষার সাথে সম্পর্কিত? আচ্ছা, বর্ণপ্রথার ক্ষেত্রে এটা হচ্ছে তোমার উঁচু নিচু সম্পর্ক বিদ্যমান। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা হবে হচ্ছে তোমার সি। থ্যাংক ইউ, উঁচু নিচুর সম্পর্ক বিদ্যমান। জাতিবর্ণের একটি বৈশিষ্ট্য কি? জন্মসূত্রে সদস্যপদ লাভ, একই রকম আয়, সামাজিক মর্যাদা নাকি একই এলাকায় বসবাস? জাতিবর্ণের একটা বৈশিষ্ট্য, সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এখানে আছে। জাতিবর্ণের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটাই কিন্তু তোমার এই চারটার ভিতরে আছে। সেটা কি? একই এলাকায় বসবাস, সামাজিক মর্যাদা, আয় নাকি জন্মসূত্রে সদস্যপদ লাভ? কোনটা হবে? আচ্ছা হ্যাঁ, জন্মসূত্রে সদস্যপদ লাভ, জন্মসূত্রে সদস্যপদ লাভ। শ্রেণী বলতে কি বোঝায়? একই বয়সভুক্ত জনগোষ্ঠী, আয় সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী, একই এলাকায় বসবাসকারী জনগোষ্ঠী নাকি একই অফিসে কর্মরত জনগোষ্ঠী? শ্রেণী বলতে কি বোঝায়? শ্রেণী কোনটা বলতে পারো? ওকে, শ্রেণী হচ্ছে একই আয় এবং সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী। এরপরে বলছে শ্রেণী বৈষম্যের ভিত্তি কি? পলিটিক্যাল ক্ষমতা, ধর্মীয় নাকি অর্থনৈতিক? শ্রেণী বৈষম্যের ভিত্তি কোনটা? পলিটিক্যাল ক্ষমতা, ধর্মীয় নাকি অর্থনৈতিক? মাথায় রেখো, শ্রেণীটা গঠিত হয় হচ্ছে একই আয় এবং সুবিধা পাওয়ার মধ্য দিয়ে। অতএব এটার বৈষম্যটাও হবে কিন্তু সেই টাইপের, অর্থাৎ অর্থনৈতিক, মানে আয় রিলেটেড এবং সুবিধার পাওয়ার রিলেটেড জিনিস থেকে এটার বৈষম্যটা ক্রিয়েট হবে। অর্থাৎ সেটা কি থেকে আসতে পারে? পলিটিক্যাল ক্ষমতা বা ধর্ম থেকে না, বরং সেই বৈষম্যটা একমাত্র আসতে পারে অর্থনৈতিক সাইড থেকে। বৈষম্যটা আসতে পারে একমাত্র কোন সাইড থেকে? অর্থনৈতিক সাইড থেকে। বলছে কত সালে সর্বপ্রথম পরিবেশ নারীবাদ শব্দটি ব্যবহার করা হয়? কত সালে সর্বপ্রথম পরিবেশ নারীবাদ শব্দ ব্যবহার করা হয়? 71, 1964, 74, 84? কত সালে সর্বপ্রথম পরিবেশ নারীবাদ শব্দ ব্যবহৃত হয়? এক্স্যাক্টলি, হ্যাঁ, প্রথম হচ্ছে পরিবেশ নারীবাদ ব্যবহৃত হয় 74 সালে, 1974 সালে। থ্যাংক ইউ।
অবসর গ্রহণ তত্ত্বটি কার? ব্লু, মোফাত, ডুক্রেইন নাকি কুমিং এবং হেনরি? অবসর গ্রহণ কোন টাইমের অবসর গ্রহণের কথা বলছে? যখন হচ্ছে এই যে 60 বয়সে পৌঁছানোর পরে মানুষ যখন তার কর্ম থেকে অবসর গ্রহণ করে সেই অবসরের কথা বলছে। এবং এই তত্ত্বটি কার? অবসর গ্রহণ তত্ত্বটি কার? ব্লু, মোফাত, ডুক্রেইন অর্থাৎ এমিল ডুক্রেইন নাকি কুমিং এবং হেনরির? দ্রুত জানাও অবসর গ্রহণ তত্ত্বটি কার? ওকে, হ্যাঁ, অবসর গ্রহণ তত্ত্বটি হচ্ছে কুমিং এবং হেনরির। অবসর গ্রহণ তত্ত্ব কুমিং এবং হেনরির। এরপরে যদি আমরা বহুপদী সমাপ্তি সূচক একটায় যাই, সামাজিক স্তরবিন্যাস মূলত সামাজিক সামাজিক স্তরবিন্যাস মূলত কি বলছে? সামাজিক স্তরবিন্যাস মূলত সামাজিক, কেননা স্তরবিন্যাস কি সমাজের সৃষ্টি, সমাজের সর্বত্র লক্ষণীয় নাকি আধুনিক সমাজে লক্ষ্য করা যায় না? অবভিয়াসলি সামাজিক স্তরবিন্যাস কিন্তু আধুনিক সমাজেও আছে, অর্থাৎ লক্ষ্য করা যায়। সো সামাজিক স্তরবিন্যাস মূলত সামাজিক কেন বলা যায়? কারণ এটি সমাজের সৃষ্টি আর হচ্ছে সমাজের সর্বত্র লক্ষণীয়, এটা সর্বত্র লক্ষণীয় প্লাস সমাজের সৃষ্টি। এরপর বলছে দাসদের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য কোনটি? দাসরা মনিবের অধীন, জন্মগতভাবে পেশা নির্ধারিত নাকি রাজনৈতিক অধিকার ছিল না? দাসদের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য কোনটা? দেখো, দাসরা মনিবের অধীন, এটা তো মাস্ট। জন্মগতভাবে পেশা নির্ধারিত, এটা নিয়ে কনফিউশন একটু থাকতে পারে, জন্মগতভাবে পেশা নির্ধারিত কিনা। আর হচ্ছে রাজনৈতিক অধিকার ছিল না, তার রাজনৈতিক অধিকার অবশ্যই ছিল না, কিন্তু জন্মগতভাবে পেশা নির্ধারিত ব্যাপারটা কিন্তু এইভাবে সত্যি না, অর্থাৎ দাসদের পেশা জন্মগতভাবে নির্ধারিত ছিল না। এটা নির্ধারিত হলো কিভাবে? যখন হচ্ছে কোনো একটা এলাকায় ধরো রাজা গেছে এবং সেখান থেকে হচ্ছে সে যে সেই এলাকা সে যুদ্ধ করে জয় করে ফেললো এবং ওই এলাকার মানুষজনকে সে দাস বানায় তার এলাকায় নিয়ে আসলো। এবার এত দাস দাসী তো তার প্রাসাদে লাগবে না, সে কি করছে? সে বাজারে দিয়ে দিছে। মানুষজন তখন সেই দাসকে, সেই নরনারীকে কেনাবেচার মাধ্যমে হচ্ছে দাস প্রথাটা এইভাবে তোমার যে চলন হওয়ার যে ব্যাপারটা সেটা মানে আরো রাস্তাটা সহজ করে দিছে। আচ্ছা, সমাজে প্রবীণরা অনেক সময় অবহেলার শিকার হন, এর মূল কারণটা কি? প্রবীণদেরকে অনুৎপাদনশীল অক্ষম মনে করা, প্রবীণদের অভিজ্ঞতা ও দক্ষতা বেশি থাকে, কর্মক্ষমতা উত্তরোত্তর হ্রাস পায়। শুনো একটা ব্যাপার, আমরা স্বাভাবিকভাবে বুঝতেই পারছি প্রবীণদের অভিজ্ঞতা ও দক্ষতা বেশি ঠিকই থাকে, কিন্তু এই অভিজ্ঞতা এবং দক্ষতা বেশি যে থাকে সেই জিনিসটাকে আমরা একটু পাত্তা কম দেই এবং এই জিনিসটার কারণে মানে অভিজ্ঞতা এবং দক্ষতা বেশি থাকে সেই কারণে যে আমরা তাদেরকে অবহেলা করি, ব্যাপারটা একটু হচ্ছে সাংঘর্ষিক হয়ে যায় না? অর্থাৎ যাদের অবহেলা এবং দক্ষতা বেশি থাকবে বলে আমরা বিশ্বাস করব, তাদের তো আমরা অবহেলা করব না, বরং তাদেরকে আমরা আরো প্রায়োরিটি বেশি দিব। সো এটা হবে না যে অবহেলা এবং হচ্ছে অবহেলার শিকার হন তাদের হচ্ছে অভিজ্ঞতা দক্ষতার বেশি থাকার কারণে, বরং অনুৎপাদনশীল এবং অক্ষম মনে করা হয়। পাশাপাশি হচ্ছে তাদের যে কর্মক্ষমতা, যেটা এই কর্মক্ষমতা উত্তরোত্তর হ্রাস পায়, অর্থাৎ বয়স যেহেতু হচ্ছে দিন দিন তাদের কর্মক্ষমতাটা কমে আসে, দ্যাটস ওয়াই তারা অবহেলার শিকার হন। এরপরে আমরা দেখব একটা উদ্দীপক সহ এমসিকিউ, যেখানে আছে আব্দুর রহিম মিয়া বালিয়াতুর গ্রামের বাসিন্দা। তাদের গ্রামে বিভিন্ন পেশার মানুষ বাস করে, কেউ চাকরিজীবী, কেউ কৃষিজীবী, আবার কেউ মৎস্যজীবী। বলছে এই যে রাহিম মিয়ার গ্রামের সাথে সাদৃশ্য রয়েছে কোনটির? দেখো কি বলছে, একটা গ্রামের কথা বলেছে যেখানে বিভিন্ন পেশার মানুষ বাস করে, অর্থাৎ অনেক পেশার ভ্যারাইটি আছে। এখন আমরা যদি আমাদের হচ্ছে অপশনগুলোতে যাই, তাহলে এখানে হচ্ছে এই গ্রামের সাথে সাদৃশ্য কোনটা? সমাজ কাঠামো, অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক স্তরবিন্যাস নাকি হচ্ছে উৎপাদন ব্যবস্থার? মাথা খাটিয়ে অ্যান্সার করবা। সামাজিক স্তরবিন্যাসের চ্যাপ্টার পড়ছো দেখে ধুম করে এটার অ্যান্সার সামাজিক স্তরবিন্যাস দাগিয়ে দিবা, ব্যাপারটা কিন্তু এরকম না। পেশাভিত্তিক যে হচ্ছে তোমার বৈচিত্র্যগুলা সেগুলোর কথা বলেছে, এবং পেশাভিত্তিক বৈচিত্র্যের দিকে আসতে গেলে আমরা নিচের কোনটার সাথে এটা মিলাতে পারি, এটার অ্যান্সারটা করো ফার্স্ট। সমাজ কাঠামো, অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক স্তরবিন্যাস নাকি উৎপাদন ব্যবস্থা?
আচ্ছা, এটা হচ্ছে সামাজিক স্তরবিন্যাসেরই হবে, অর্থাৎ কি কারণে সামাজিক স্তরবিন্যাসের হবে, এটা 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 আবার হচ্ছে কনফিউজ হওয়া যাবে না, এটা সামাজিক স্তরবিন্যাসেরই হবে। কি কারণে সামাজিক স্তরবিন্যাসের হবে দেখো, বলছে বিভিন্ন পেশার মানুষ বাস করে, কেউ পেশাজীবী, তাদের পেশার মধ্যে কেউ হচ্ছে চাকরিজীবী, কেউ আবার কৃষিজীবী, কেউ আবার হচ্ছে মৎস্যজীবী। এখন তুমি যদি একটা সমাজের স্বাভাবিক চিত্রের দিকে তাকাও, তাইলে সরকারি চাকরি করছে একজন মানুষ, আর একজন হচ্ছে মৎস্যজীবী, অর্থাৎ সে তার হচ্ছে যে মাছ চাষ করা এবং সেই মাছ বিক্রি করা, এর ভিতর থেকে তার হচ্ছে জীবন চলে। এবার এই দুইজন মানুষকে কি আমরা সমাজের সেম স্তরে সেম স্টেজে দাঁড় করাতে পারি? কখনোই পারি না। অর্থাৎ পেশার মধ্য থেকে তাদের সমাজে কিন্তু একটা স্তরবিন্যাস ক্রিয়েট হয়ে গেছে। দ্যাটস ওয়াই এই ব্যাপারটাও সামাজিক স্তরবিন্যাসের ভিতরে অন্তর্ভুক্ত হবে। বলছে উক্ত বিষয়ের বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি বলা যায়, এটা প্রাচীন, সর্বজনীন, সামাজিক। উক্ত বিষয়ের বৈশিষ্ট্য বলতে কি বোঝাচ্ছে? সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্য। সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যের মধ্যে প্রাচীন, সার্বজনীন, সামাজিক, এটার কোনটা কোনটা হবে জানাও? হ্যাঁ, সামাজিক স্তরবিন্যাস, ফেরদৌসি, থ্যাংক ইউ। আচ্ছা, এবার জানাও যে এই তিনটার মধ্যে তিনটাই হতে পারে নাকি যে কোনো দুইটা হবে? যে কোনো দুইটা হলে সেক্ষেত্রে কোন দুইটা হবে? অর্থাৎ উক্ত বিষয় বলতে কোন দুইটা বিষয়? সামাজিক স্তরবিন্যাসের কথাই বলা হচ্ছে যে সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্য তোমার এই নিচের কোনটা কোনটা হতে পারে? আচ্ছা, হ্যাঁ, সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের তিনটাই হবে। থ্যাংক ইউ। আচ্ছা, এখান থেকে আমরা আর একটা এমসিকিউ দেখে এই চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে যাবে আমাদের এমসিকিউ টপিকে। সো একটা লাস্ট এমসিকিউ দেখতে দেখতে একটু চিন্তা করো যে এই চ্যাপ্টার থেকে সিকিউ, এমসিকিউ, টোটাল ইনফরমেশন রিলেটেড কোনো কোশ্চেন, কোনো কনফিউশন, কোনো ঝামেলা আছে কিনা। এমসিকিউটা দেখতে দেখতে তোমরা আমাকে জানাবা যে এই চ্যাপ্টার থেকে টোটাল যা যা পড়লাম কোনো জায়গা থেকে কোনো প্রবলেম আছে কিনা। গফুরের কন্যা সোমা উচ্চবর্ণের রবিন দেবনাথের সাথে পরিবারের অমতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। রবিনের মা কোনো উৎসবেই সোমাকে তাদের পরিবারে আপন করে নিতে পারেননি। এক পর্যায়ে তিনি রবিনকে ডেকে বলেন, তুমি আমাদের জাতের মর্যাদা নষ্ট করলে। এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই স্বাভাবিকভাবে জাতিবর্ণ প্রথার যে সিস্টেমটা সেটা চলে এসেছে। বলছে কি উদ্দীপকের রবিনের মার মানসিকতা সামাজিক স্তরবিন্যাসের কোন ধরনকে ইঙ্গিত করে? এস্টেট প্রথা, দাস প্রথা, জাতিবর্ণ প্রথা নাকি সামাজিক শ্রেণী? খুবই স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জাতি বর্ণ প্রথা, অর্থাৎ উচ্চ বর্ণ, নিম্ন বর্ণ, পারিবারিক মর্যাদা, গোত্র, বংশ, এই রিলেটেড কথাবার্তাগুলো যখন আসবে আমাদের কোথায় চলে যেতে হবে? জাতি বর্ণ প্রথায়। তো এই উদ্দীপক থেকে সরাসরিভাবে আমরা বুঝে যেতে পারি যে এটা কোন জায়গাকে নির্দেশ করে? জাতি বর্ণ প্রথাকে। ক্লিয়ার? এরপরে বলছে উক্ত ধরনের বৈশিষ্ট্য কি? জাতি বর্ণ প্রথার বৈশিষ্ট্য কোনটা হতে পারে বলো দ্রুত, এটার অ্যান্সার করো ফার্স্ট। এই টপিকের লাস্ট এমসিকিউ, এই টপিকের উপরে লাস্ট এমসিকিউ। এরপরে আমরা হচ্ছে একটা সিকিউ দেখে পরের টপিকে আজকের যে সামাজিক পরিবর্তনের যে টপিকটা সেখানে চলে যাব। বলছে এই প্রথায় অন্তর্বিবাহ স্বীকৃত, এই প্রথার মর্যাদার পরিবর্তন সম্ভব নয়, এটা একটা পেশাভিত্তিক গোষ্ঠী। অন্তর্বিবাহ স্বীকৃত, মর্যাদার পরিবর্তন সম্ভব নয়, পেশাভিত্তিক গোষ্ঠী। কি হবে? আচ্ছা, ওকে, এটা হচ্ছে তোমার হ্যাঁ, অর্থাৎ এটা তোমার হচ্ছে ঘ হবে, তিনটাই হবে, অন্তর্বিবাহ স্বীকৃত, এরপরে হচ্ছে পরিবর্তন সম্ভব নয়, আবার হচ্ছে পেশাভিত্তিক গোষ্ঠীও। ঠিক আছে, হ্যাঁ, ডি হবে। থ্যাংক ইউ ফেরদৌসি। তো এর মধ্যে থেকে মোটামুটি আমাদের হচ্ছে এমসিকিউ পার্ট শেষ হলো, ইনফরমেশনের জায়গাগুলো শেষ হলো, এবং এখান থেকে যদি আমরা একটা সিকিউ দেখি, দেখো বলছে কি যে একটা কোশ্চেন মার্ক আছে যেখানে জাতিবর্ণ প্রথার কথা, এস্টেট প্রথার কথা, দাস প্রথার কথা, সামাজিক শ্রেণী পদমর্যাদা গোষ্ঠীর কথা বলা আছে। সামাজিক শ্রেণী পদমর্যাদা গোষ্ঠীর কথাও এখানে বলা আছে, অর্থাৎ চার টাইপের যে হচ্ছে সামাজিক স্তরবিন্যাস সবগুলোই বলা আছে। বলছে ছকের কোশ্চেন স্থানে সমাজতাত্ত্বিক কোন প্রত্যয় নির্দেশিত হয়েছে? তো আমরা বুঝতেই পারছি যে এই কোশ্চেন মার্ক স্থানে কোনটা আসবে? সামাজিক স্তরবিন্যাস। এখানে তোমার অ্যান্সারটা কি আসবে? যে ছকের কোশ্চেন জনিত স্থানে সমাজতাত্ত্বিক প্রত্যয়ের সামাজিক স্তরবিন্যাস প্রত্যয়টি নির্দেশিত হয়েছে। এরপরে তুমি অনুধাবনের অ্যান্সার করবে কি যে সামাজিক স্তরবিন্যাস জিনিসটা কি, সামাজিক স্তরবিন্যাসের আদ্যপান্ত, যে সামাজিক স্তরবিন্যাস বলতে তুমি মূলত কি বুঝো। এরপরে বলছে উক্ত প্রত্যয়টি কোনো একটি ধরনের উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো, অর্থাৎ উক্ত প্রত্যয়টির যে কোনো একটি ধরন বলছে, মানে এই যে
দাস প্রথা, এস্টেট প্রথা, জাতিবর্ণ প্রথা, সামাজিক শ্রেণী ও মর্যাদা গোষ্ঠী, এইটার যে কোনো একটাকে তোমার হচ্ছে বিশ্লেষণ করতে বলছে। এবার তোমার হচ্ছে যে কোনো একটা পিক করা তোমার জন্য ইজি, তুমি যেটা সব থেকে ভালো পড়ে যাবা, সব থেকে ভালো তোমার আইডিয়া যেটা আছে সেটা হচ্ছে তুমি সুন্দর করে এখানে সিকিউর ব্যাখ্যাটা করে দিবা। ক্লিয়ার? অর্থাৎ এই চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ টোটাল ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এই চ্যাপ্টারের টোটাল সিকিউ এমসিকিউর জায়গা থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা জানাও, আদারওয়াইজ আমরা কি পড়বো, সামাজিক পরিবর্তন। টোটাল সিকিউ এমসিকিউর জায়গা থেকে কোনো কোশ্চেন থাকলে জানাও। এই দেখো, যেমন তোমার এখানে আরো একটা সিকিউ আছে এই টাইপের, যে সামাজিক স্তরবিন্যাসের কোন ধরনের চিত্র ফুটে উঠেছে। দৃশ্যকল্প 2, অর্থাৎ উন্মুক্ত ব্যবস্থা বিবাহের ক্ষেত্রে ধরাবাধা নিয়ম নেই, ব্যক্তি যোগ্যতা অনুযায়ী যে কোনো পেশা গ্রহণ করতে পারে, সামাজিক শ্রেণীর কথা বলা হচ্ছে। আবার বলছে কি, দৃশ্যকল্পে 1 ধরনটির প্রবণতা আধুনিক সমাজের ক্রমশ হ্রাস পাচ্ছে, অর্থাৎ অন্তর্বিবাহ প্রচলিত সাধারণ বৈশিষ্ট্য পৈতৃক পেশা গ্রহণ। এটা কোনটা? জাতিবর্ণ প্রথা। তোমার শুরুটা বলছে গ নম্বরে তোমার অ্যান্সার করতে হবে হচ্ছে সামাজিক শ্রেণী রিলেটেড কথাবার্তা, এবং দৃশ্যকল্প 1 জন্য তোমার ঘতে এসে অ্যান্সার করতে হবে জাতিবর্ণ রিলেটেড কথাবার্তা। ক্লিয়ার? পুরা ব্যাপারটা অষ্টম অধ্যায়ের আদ্যপান্ত এমসিকিউ সিকিউ সব কিছু ক্লিয়ার। আমি কি এক্সপেক্ট করতে পারি যে অষ্টম অধ্যায় থেকে সিকিউ আসলে তোমরা সেটাতে পার্টিসিপেট করবা? এই অষ্টম অধ্যায় থেকে সিকিউ আসলে পার্টিসিপেট করা কিন্তু মাস্ট, ঠিক আছে? আমি যখন তোমাদের কোন চ্যাপ্টার থেকে সিকিউ লিখলে ভালো হবে টাইপের একটা আইডিয়া দিয়েছিলাম, বারবার কিন্তু বলেছিলাম অষ্টম অধ্যায় থেকে সিকিউ লেখার চেষ্টা করবা, এবং পাশাপাশি আরও যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে 11 অধ্যায় থেকে সিকিউ না লেখা তোমাদের জন্য বেটার হবে। খেয়াল আছে? 11 অধ্যায় থেকে সিকিউ না লেখা তোমাদের জন্য বেটার হবে, এটাও বলেছিলাম। সো আমরা এখন সেই অধ্যায়ে যাচ্ছি যেখান থেকে সিকিউ না লেখার জন্য আমি তোমাদের উৎসাহিত করেছি। এখান থেকে মূলত আমরা পড়বো এমসিকিউ ফোকাস করে, 11 অধ্যায় মূলত আমরা পড়বো এমসিকিউ ফোকাস করে। তারপরেও অনেকে আছো যারা এই টাইপের চ্যাপ্টার থেকেও, অর্থাৎ অনেকবার বলার পরেও তোমরা মনে করবা যে কেন টিচার মানা করলো, তাহলে ওখান থেকে সিকিউর অ্যান্সার করতে হবে। সেই সমস্ত বান্দা, সেই সমস্ত পাবলিকের জন্য আমরা এখান থেকে সিকিউর একটু আলোচনা দেখব। দেখো, তুমি যদি টপিক অ্যানালাইসিসের লিস্টে যাও, সামাজিক পরিবর্তনের ধারণা, পরিবর্তনের প্রযুক্তিগত উপাদানের যে তোমার ইয়াটা আছে, সামাজিক যে পরিবর্তনের ক্ষেত্রে প্রযুক্তি যে ভূমিকা রাখে, এবার প্রযুক্তিগত কারণ ব্যতীত সামাজিক পরিবর্তনের অন্য কারণগুলা, সামাজিক পরিবর্তনের প্যারোটা এলিটের চক্রকার মতবাদ, এখান থেকে তোমার সিকিউ লেখার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এইটা, এবং ভুল করার জন্য সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই প্যারোটা এলিটের চক্রকার মতবাদ। এই মতবাদটা সুন্দর করে পড়ে গেলে এই চ্যাপ্টার থেকে তুমি সিকিউর অ্যান্সারটা করতে পারবা। পাশাপাশি হচ্ছে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে প্রযুক্তি কিভাবে ভূমিকা রাখে, এবং প্রযুক্তির পাশাপাশি অন্য যে জায়গাগুলো আছে সেগুলোও কিভাবে ভূমিকা রাখে, এই টপিকগুলো মোটামুটি একটু আইডিয়া রাখলে কি করতে পারবা, এই টপিকগুলো মোটামুটি আইডিয়া রাখলে এখান থেকে তুমি সিকিউর অ্যান্সারটা করতে পারবা। এরপরে হচ্ছে দেখো, আমরা যদি চলে যাই আমাদের এই চ্যাপ্টারের ইনফরমেশনের লিস্টে, দেখতে পাচ্ছি সমাজের কাঠামোগত পরিবর্তনকে কি বলে? সামাজিক পরিবর্তন। কাঠামোগত পরিবর্তন মানে কি? সমাজের স্ট্রাকচারের পরিবর্তন, সমাজের সামাজিক সম্পর্কের পরিবর্তন, সামাজিক প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন, সমাজের যে সমস্ত রীতিনীতি আচার আচরণ এই সমস্ত ব্যাপারগুলো আছে সবকিছুর যে একটা পরিবর্তন চলে আসে, সেটাকে বলে হচ্ছে কি বলে? সেটাকে বলে হচ্ছে সামাজিক পরিবর্তন, অর্থাৎ কাঠামোর পরিবর্তন, সমাজের টোটাল যে হচ্ছে তোমার স্ট্রাকচার সেটার পরিবর্তন। আচ্ছা, সিকিউ কোথায় পাবা বলতে, তুমি কি সিকিউ ডিরেক্ট মুখস্থ করবা? তুমি কি সিকিউ ডিরেক্ট মুখস্থ করবা? সিকিউ কিন্তু ডিরেক্ট তুমি মুখস্থ করবা না, তুমি কি করবা? তোমার আইডিয়া নিতে হবে। সেক্ষেত্রে তুমি তোমার গাইড, তোমার টেস্ট পেপার, তোমার হাতে যেটা আছে তুমি সেটা ফলো করে অ্যাটলিস্ট তুমি দেখতে পারো যে তোমার কোন প্যাটার্নে সিকিউ আসে। তুমি এই টপিকগুলাই পাবা যে টপিকগুলো তোমাকে দিয়ে দিয়েছি, অর্থাৎ তুমি যদি একটু টপিক অ্যানালাইসিসের দিকে যাও যে কোন টপিকগুলো পড়লে একটা চ্যাপ্টার থেকে তুমি সিকিউ লিখতে পারবা, সেক্ষেত্রে তোমার এই পিডিএফে যে টপিকগুলো আছে এগুলাই তুমি পাবা। তারপরেও তুমি নিজের মতো করে আরেকটু ঝালাই করে দেখে নিতে পারো। সেক্ষেত্রে তুমি কিন্তু সিকিউ যেহেতু মুখস্থ করবা না, সো তুমি যখন টপিকগুলো জেনে নিবা, তুমি তারপরে ওই টপিকগুলো সম্পর্কে তোমার মেইন বই থেকে পড়ে ধারণা নিলেই তোমার একই টপিকের ভিতর থেকে সিকিউ এমসিকিউ যাই আসুক তুমি অ্যান্সার করে ফেলতে পারবা। ঠিক আছে? ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এরপরে বলছে সমাজ পরিবর্তনের মুখ্য কারণ কি? অর্থনীতি। সমাজ পরিবর্তনের মুখ্য কারণ কি? অর্থনীতি। অর্থাৎ এই যে অর্থনীতি, টাকা পয়সা, এই যে সম্পদ সম্পত্তি, এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করেই কিন্তু সমাজ প্রতিনিয়ত পরিবর্তন হয়। সমাজ পরিবর্তনকে ভাগ করা হয় কয় ভাগে? 2 ভাগে। এখন আমাকে একটু বলো, সমাজ পরিবর্তনকে যে 2 ভাগে ভাগ করা হয়, এই 2 ভাগ দুইটা কি কি?
সমাজ পরিবর্তনকে যে দুই ভাগে ভাগ করা হয়, এই দুই ভাগ কি কি? সামাজিক পরিবর্তন অর্থনীতিকে গুরুত্ব দিয়েছেন কে? কার্ল মার্কস। যেটা একটু আগে বলছিলাম যে কার্ল মার্কস যে সমাজবিজ্ঞানী, উনি সমাজের পরিবর্তন বলো, সমাজের যে সমস্ত সাইড দেখা আছে না দেখা আছে বলো, সব জিনিসগুলোকে উনি অর্থনীতির দিকে নিয়ে দাঁড় করিয়েছেন। সামাজিক পরিবর্তনে অর্থনীতিকে গুরুত্ব দিয়েছে কে? কার্ল মার্কস। তারপরে হচ্ছে সামাজিক স্তরবিন্যাস উৎপাদন ব্যবস্থা আমূল পরিবর্তন সাধিত হয়েছে কখন? শিল্প বিপ্লবের ফলে। এটা কিন্তু তোমার বেশ গুরুত্বপূর্ণ একটা হচ্ছে তোমার ইনফরমেশন যে সামাজিক স্তরবিন্যাস ও উৎপাদন ব্যবস্থার আমূল পরিবর্তন কখন সাধিত হয়েছে? শিল্প বিপ্লবের ফলে আমূল পরিবর্তনটা তোমার সাধিত হয়েছে। এরপরে আছে দেখো প্রগতি কি? কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে চলা, অর্থাৎ তোমার সমাজটা একটা দিকে ফোকাস করছে, এক সমাজটাকে উন্নত হওয়ার জন্য, সমাজটা ভালো দিকে পরিবর্তিত হওয়ার জন্য একটা লক্ষ্য হচ্ছে তোমার ফোকাস করেছে যে এই লক্ষ্যটা যদি অর্জন করতে পারি আমার সমাজটা একটা ভালো জায়গায় পৌঁছে যাবে। এই লক্ষ্যটাকে সামনে রেখে যে তুমি এগিয়ে যাচ্ছ, কাজ করে যাচ্ছ, এই কাজ করে যাওয়াটাকে বলে হচ্ছে প্রগতি। জীববিজ্ঞানে বিবর্তন প্রত্যয়টি সমাজবিজ্ঞানে ব্যবহার করেন কি? হাবার্ট স্পেন্সার। অর্থাৎ জীববিজ্ঞানে আমরা একটা বিবর্তন যে পাই চার্লস ডারউইনের, যিনি হচ্ছে বলেন যে এই যে আমরা যে প্রাণীরা যারা আছি, আমরা বিবর্তনের মধ্যে থেকে আজকের এই সভ্য প্রাণী সমাজে এসে দাঁড় হয়েছি। অর্থাৎ আগে আরো যদি 200, 500, 700 বছর আগে আমরা যাই, সেক্ষেত্রে এই যে প্রাণী সমাজের যে প্রাণীকুলের এখন যে স্ট্রাকচার, এটা ছিল না। এই যে জীববিজ্ঞানে বিবর্তনের যে ধারণা, এটা এনে হাবার্ট স্পেন্সার কোথায় বসালেন? সমাজে। উনি জীববিজ্ঞানের এই বিবর্তনের ধারণা সমাজে এসে বসায় উনি বললেন যে সমাজে বিবর্তনের মধ্যে দিয়ে আজকের এই সমাজে এসে বসেছে। অর্থাৎ আজকে থেকে 200, 500, 700 বছর আগে যে সমাজ ছিল, বিভিন্ন বিবর্তনের মধ্যে দিয়ে, কাঠামোগত পরিবর্তনের মধ্যে দিয়ে স্ট্রাকচারাইজ হতে হতে আজকের এই আধুনিক সমাজ, সভ্য সমাজে এসে দাঁড় হয়েছে। সমাজে অপরিকল্পিত ক্রমবিকাশ বলতে কি বোঝায়? বিবর্তন, অপরিকল্পিত ক্রমবিকাশ, অর্থাৎ কোনো পরিকল্পনার মধ্য দিয়ে পরিবর্তনটা ঘটেনি, অপরিকল্পিতভাবেই চেঞ্জটা এসে গেছে। সেই অপরিকল্পিত চেঞ্জটা হতে পারে ভালো, হতে পারে খারাপ, দুইটাকেই আমরা বলি বিবর্তন। সমাজ ও জীব উভয় বিবর্তনশীল। উক্তিটি হাবার্ট স্পেন্সারের। উক্তিটি কার? হাবার্ট স্পেন্সারের। অর্থাৎ উনি চার্লস ডারউইনকে সম্মান জানিয়ে বলেছেন যে সমাজ এবং জীব উভয় হচ্ছে পরিবর্তনশীল। স্বয়ংক্রিয় পরিবর্তন হচ্ছে বিবর্তন। স্বয়ংক্রিয় পরিবর্তন মানে কি? অপরিকল্পিত যেটা পরিবর্তন সেটাই স্বয়ংক্রিয় পরিবর্তন। অর্থাৎ পরিকল্পনা করে মানুষ এই পরিবর্তনটা করেনি, বরং সমাজ স্বাভাবিকভাবে, স্বাভাবিক গতিতে, নিজস্ব গতিতে বিভিন্নভাবে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে পরিবর্তিত হয়েছে, যাকে আমরা বলি বিবর্তন। সামাজিক উন্নয়নের পূর্বশর্ত কি? মৌলিক অধিকার প্রতিষ্ঠা। সামাজিক উন্নয়নের পূর্বশর্ত কি? মৌলিক অধিকার প্রতিষ্ঠা। প্রযুক্তিগত উন্নয়নের ফলে বিশ্ব পরিণত হয়েছে গ্লোবাল ভিলেজে। প্রযুক্তিগত উন্নয়নে কি হয়েছে? বিশ্ব গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। এই যে টপিকগুলো, এই যে ইনফোগুলো যদি সুন্দর করে একটু মাথায় সাজানো যায় তাহলে কিন্তু অনেক লাভ আছে। জ্ঞানমূলকের ক্ষেত্রে লাভ আছে, যারা সিকিউ লিখবা না এখান থেকে তাদের জন্য, তোমার এমসিকিউর জন্য লাভ আছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের জ্ঞানমূলকের জন্য এই চ্যাপ্টারের খুবই বেসিক কিছু হচ্ছে আমাদের প্রশ্ন আছে, যে এই যে রৈখিক মতবাদ কি, তারপরে সামাজিক পরিবর্তনের চক্রাকার তত্ত্বটি কার, কাঙ্ক্ষিত বা বাঞ্ছিত পরিবর্তনকে, সামাজিক যে হচ্ছে পরিবর্তন, এটার চক্রাকার তত্ত্ব কার? আমরা জানি কার বলতো? এই যে প্যারোটা এলিটের। কাঙ্ক্ষিত ও বাঞ্ছিত পরিবর্তনকে কি বলে? কাঙ্ক্ষিত বাঞ্ছিত পরিবর্তনকে বলে হচ্ছে উন্নয়ন, বা সামাজিক যে উন্নয়নের যে ব্যাপারটা সেটা হচ্ছে কাঙ্ক্ষিত বা বাঞ্ছিত পরিবর্তন। এবং যেটা হচ্ছে অপরিকল্পিতভাবে হয়ে যায় সেটাকে কি বলে? সেটা হচ্ছে বিবর্তন। সামাজিক প্রগতিটা কি? সামাজিক প্রগতি হচ্ছে যে একটু আগে দেখলাম যে একটা ফোকাস লক্ষ্য আমরা সেট করেছি, সেই লক্ষ্যের দিকে ক্রমাগত এগিয়ে যাওয়ার জন্য যে অ্যাক্টিভ থাকা যে ব্যাপারটা, সেটা হচ্ছে সামাজিক প্রগতি। এরপরে এই যে প্রগতি কি, তারপরে হচ্ছে বিবর্তন কি, বিবর্তন শব্দের উৎপত্তি কোথা থেকে, এই টাইপের বেসিক যে কোশ্চেনগুলো তোমার এই চ্যাপ্টার থেকে সিকিউ অ্যান্সার করতে গেলে এই বেসিক কোশ্চেনগুলো জানলেই হবে। এখান থেকে আর নতুন করে নতুনভাবে অন্য কিছু জানার প্রয়োজন নেই। ক্লিয়ার? এরপরে যদি তুমি এখানে অনুধাবনের দিকে আগাও, সামাজিক পরিবর্তন বলতে কি বোঝায়? সামাজিক পরিবর্তন একটা সার্বজনীন ব্যাপার। এরপরে সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য লেখা, সংস্কৃতি সামাজিক পরিবর্তন ঘটায়, এটার ব্যাখ্যা, সকল সামাজিক পরিবর্তন যে হচ্ছে উন্নয়ন নয়, এটা বুঝিয়ে লেখা। এই টাইপের টপিকগুলোর উপর থেকে যদি তুমি মোটামুটি একটু তোমার এটা যে অধ্যায়টা, এটা রিডিং পড়া থাকে, অধ্যায়টা কিন্তু খুব বেশি বড় না, মোটামুটি ছোট একটা অধ্যায়, যদি একটু ভালো করে রিডিং পড়া থাকে তাহলে কিন্তু তোমার এখান থেকে তেমন কোনো জায়গা থেকে হচ্ছে তোমার এমন কোনো কষ্ট হবে না সৃজনশীল লিখতে বা হচ্ছে বেগ পেতে হবে না। ঠিক আছে? অর্থাৎ অধ্যায়টা যদি তোমার সুন্দর করে পড়া থাকে, যে সামাজিক পরিবর্তন জিনিসটা কি, পরিবর্তনের বৈশিষ্ট্য, তারপরে পরিবর্তন হচ্ছে সকল পরিবর্তন উন্নয়ন, অর্থাৎ পরিবর্তন নেতিবাচক হতে পারে, ইতিবাচক হতে পারে। পরিবর্তন যদি ইতিবাচক হয় সেক্ষেত্রে সেটা উন্নয়ন, কিন্তু পরিবর্তনটা নেতিবাচক দিকে আসলে সেটা কিন্তু আর কখনোই উন্নয়ন আমরা বলতে পারি না। এরপরে যে বিবর্তন কি বুঝিয়ে লেখো, সামাজিক বিবর্তন বলতে আবার যে কি বোঝায়, আবার বিবর্তন একটি ধীর প্রক্রিয়া, একই জিনিস কিন্তু। এই টোটাল ব্যাপারটা শুধুমাত্র তোমার ভাষাগত চেঞ্জ, যে টপিক কিন্তু একই, পুরা ব্যাপারটা একই। বিবর্তন প্রগতির মধ্যে পার্থক্য, উন্নয়ন জিনিসটা কি, অর্থাৎ সমাজ যখন হচ্ছে তোমার পজিটিভ দিকে পরিবর্তিত হয় তখন তাকে আমরা বলি উন্নয়ন। বিবর্তন প্রগতির মধ্যে পার্থক্য কি আছে? যে বিবর্তন যেটা সেটা হচ্ছে
পরিকল্পিতভাবে ঘটে না, এবং প্রগতি জিনিসটা আমরা পরিকল্পিতভাবে ঘটাই। এটাই হচ্ছে বিবর্তন এবং প্রগতির মধ্যে মেইন যে পার্থক্য যে জায়গাটা, সেটা এটা তুমি জ্ঞানে লিখবা। পরবর্তীতে অনুধাবন যে পার্টটা একটা ভাগ দিয়ে এসে তুমি সেখানে সুন্দর করে আলোচনা করবা যে আসলে তোমার এই বিবর্তন আর প্রগতির মধ্যে পার্থক্যের জায়গাটা কি আছে। এরপরে দেখো, যদি প্রয়োগের দিকে আমরা দেখি, সামাজিক পরিবর্তনের ধারণা ব্যাখ্যা, সামাজিক পরিবর্তনের প্রযুক্তিগত কারণ, প্রগতি প্রত্যয় ব্যাখ্যা, এই টপিকগুলো জানলে মোটামুটি এখান থেকে প্রয়োগের অ্যান্সার করা যাবে। এই টপিকগুলো আমরা কিভাবে জানবো? সোজাসুজি অধ্যায়ে চলে যাব, পাঠ দেখে শিরোনামের নাম দেখে একটু করে সেখান থেকে পড়ে আইডিয়া নিয়ে আমরা সুন্দর করে নিজেদের ভাষায় উদ্দীপকটাকে ফোকাস করে লিখে ফেলবো, আমাদের 3 মার্ক হয়ে যাবে। সামাজিক পরিবর্তনের এই যে ধারণা ব্যাখ্যা, অর্থাৎ কি যে সামাজিক পরিবর্তন জিনিসটা কি, সামাজিক পরিবর্তনটা কেন ঘটে, কিভাবে ঘটে, কিভাবে ঘটে আসছে, পরিবর্তনের ফলে কি হচ্ছে, অল ওভার জিনিসগুলো যখন তুমি তোমার লেখার ভিতরে অ্যাড করবা, সেটা সামাজিক পরিবর্তনের ধারণা ব্যাখ্যা ব্যাপারটা হয়ে যাবে। এরপর সামাজিক পরিবর্তনের প্রযুক্তিগত কারণ বা উপাদান, অর্থাৎ সামাজিক পরিবর্তনের পিছনে প্রযুক্তি কিভাবে ভূমিকা রাখছে। অবভিয়াসলি বর্তমানে সামাজিক পরিবর্তনের পিছনে সব থেকে বেশি যেটা ভূমিকা রাখছে সেটা হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তি যত বেশি আপডেট হচ্ছে, সামাজিক পরিবর্তনও তত বেশি ত্বরান্বিত হচ্ছে। এরপরে প্রগতি প্রত্যয়টি ব্যাখ্যা করো। প্রগতি জিনিসটা কি, যে হচ্ছে আমাদের একটা সমাজকে একটা উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য নিজের যে লক্ষ্যটা আমরা হচ্ছে ফোকাসটাকে আমরা বাইন্ড করি এবং সেটার দিকে ক্রমাগত আমরা এগিয়ে যাওয়ার জন্য যে সমস্ত কাজগুলো করে থাকি, এটাকে হচ্ছে বলি আমরা মূলত প্রগতি। আচ্ছা, প্রযুক্তিগত কারণ ব্যতীত সামাজিক পরিবর্তনের অন্যান্য কারণ, সামাজিক পরিবর্তন ক্ষেত্রে শুধু প্রযুক্তি দায়ী নয়, বরং আরও বিভিন্ন কিছু কারণ আছে যেগুলো তোমার বইয়ে তুমি সুন্দর করে ব্যাখ্যাটা পায়ে যাবা। তোমার আরও পরিবর্তনের কারণ বলতে হতে পারে তোমার শিক্ষাগত কারণ, তোমার পেশাগত কারণ, তারপর হচ্ছে পরিবেশগত কারণ, পরিবেশগত কারণে জলবায়ু পরিবর্তনগত কারণে যে সমাজ পরিবর্তন ঘটে, এই সমস্ত বিষয়গুলো, অর্থাৎ প্রযুক্তি বাদে যত পরিমাণ কারণ আসতে পারে সামাজিক পরিবর্তনের জন্য, সবগুলো এখানে তুমি অ্যাড করবা। এরপরে গিয়েছে সামাজিক পরিবর্তনে ওই যে প্যারেটো এলিটের যে চক্রকার মতবাদ, সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে প্যারেটো এলিটের চক্রকার মতবাদ যেটা, এটা তোমার এই চ্যাপ্টারের যদি তুমি এই চ্যাপ্টারের সিকিউ লেখো, সেক্ষেত্রে তোমার উচ্চতর দক্ষতায় মাস্ট ফেস করতে হবে। এই চ্যাপ্টারের উচ্চতর দক্ষতায় তুমি যদি লিখতে যাও, মাস্ট তোমার এখান থেকে ফেস করতে হবে। সো ক্লিয়ার? এখান থেকে আমাদের সিকিউ লেখার জন্য কি কি আসতে পারে, কি কি ফেস করা লাগতে পারে, ব্যাপারটা কি ক্লিয়ার? সিকিউ রিলেটেড কোনো কোশ্চেন, কোনো ঝামেলা আছে কিনা একটু জানাও, আদারওয়াইজ আমরা সিকিউ পার্ট ক্লোজ করে এমসিকিউতে চলে যাব। এই চ্যাপ্টার থেকে কিন্তু এমসিকিউ তেমন একটা খুব বেশি আসে না, যেহেতু চ্যাপ্টারটা মোটামুটি ছোট, খুব একটা বেশি এমসিকিউ পাবা না। সো একটু জানাও যে এটা টোটাল ব্যাপার, ইনফরমেশন অ্যান্ড সিকিউ থেকে কোনো কোশ্চেন আছে কিনা, আমরা একটু দেখতে থাকি সেখানে এমসিকিউ কি আছে। তোমরা ভাবতে থাকো, কোশ্চেন ভাবতে থাকো, আমরা এমসিকিউ টুকটাক একটু দেখি। আচ্ছা, সমাজ কাঠামোর রদবদল বলতে বোঝায় কি? সমাজ কাঠামোর রদবদল বলতে সামাজিক পরিবর্তন, বিবর্তন, উন্নয়ন নাকি প্রগতি? সমাজ কাঠামোর রদবদল বলতে কোনটা বোঝায়? এটা হচ্ছে তোমার সামাজিক যে পরিবর্তন সেটা, অর্থাৎ কাঠামোটার চেঞ্জ হয়ে যাওয়া মানে হচ্ছে সমাজের পরিবর্তনটা। আচ্ছা, এরপরে কি আছে? সমাজ পরিবর্তনের ক্ষেত্রে সামাজিক বিবর্তন তত্ত্বকার, পরিবর্তনের ক্ষেত্রে সামাজিক বিবর্তনের তত্ত্ব হচ্ছে হাবার্ড স্পেন্সারের। অর্থাৎ ওই যে বলছিলাম যে চার্লস ডারউইনের জীববিজ্ঞান থেকে উনি হচ্ছে তোমার হয়ে ইনফ্লুয়েন্সড হয়ে উনি সমাজে এনে সেই তত্ত্বটি বসান, এবং সেখান থেকে উনি হচ্ছে সমাজের বিবর্তনের যে ব্যাপারটা সেটার জনক হয়ে ওঠেন, যাকে বলে হাবার্ড স্পেন্সার হচ্ছে সামাজিক স্তরবিন্যাসের জনক বা এই তত্ত্ব উনি দেন। আচ্ছা, কে দেন? হাবার্ড স্পেন্সার। ওকে, সামাজিক পরিবর্তনের রৈখিক মতবাদ কে প্রদান করে? প্যারোটা, সরোকিন, টয়নবি, কার্ল মার্কস। বলো দ্রুত, সামাজিক পরিবর্তনের রৈখিক মতবাদ কে প্রদান করেন? সামাজিক পরিবর্তনের রৈখিক মতবাদ প্রদান করেন কে? প্যারোটা, সরোকিন, টয়নবি, কার্ল মার্কস। আচ্ছা, ফেরদৌসি বলছে প্যারোটা, কিন্তু এটা রৈখিক মতবাদটা প্রদান করেন হচ্ছে কার্ল মার্কস। সরি ফেরদৌসি, জিনিসটা একটু হচ্ছে রেখো, প্যারোটার না, এটা হচ্ছে রৈখিক মতবাদটা প্রদান করেন কার্ল মার্কস। আচ্ছা, সামাজিক পরিবর্তনের রৈখিক মতবাদীদের মধ্যে বিশ্বাসীদের অন্যতম কে হবে? বিশ্বাসীদের অন্যতম হচ্ছে কার্ল মার্কস, অর্থাৎ মতবাদে বিশ্বাসীদের অন্যতম, একটু আগে যেটা দেখে আসলাম একই টাইপের কিন্তু তোমার দুইটা, হ্যাঁ, কার্ল মার্কস।
কার্ল মার্কস সামাজিক পরিবর্তন ব্যাখ্যায় কোনটিকে গুরুত্ব দিয়েছেন? কার্ল মার্কস সামাজিক পরিবর্তন ব্যাখ্যায় কাকে গুরুত্ব দিয়েছে? অর্থনীতিকে। সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে উনি কাকে গুরুত্ব দিয়েছে? অর্থনীতিকে। সামাজিক পরিবর্তনের এলিট তত্ত্বটি কার? সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে এলিট তত্ত্ব কার? কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার, মর্গান প্যারোটা। এলিট তত্ত্ব কার? কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার, মর্গান প্যারোটা। এটা তো পারা উচিত, এটা তো প্রত্যেকজনের মাস্ট পারা উচিত। থ্যাংক ইউ। হ্যাঁ, সামাজিক পরিবর্তনে এলিট তত্ত্ব হচ্ছে প্যারোটার। মনে রেখো, প্যারোটার তত্ত্ব হচ্ছে এলিট তত্ত্ব। প্যারোটা এলিটের নামে যে তত্ত্ব নামকরণ করা হয়েছে এলিট তত্ত্ব, কিন্তু এই যে রৈখিক মতবাদ এটা হচ্ছে কার্ল মার্কসের। সামাজিক পরিবর্তনের চক্রাকার তত্ত্বটি প্রদান করেন কে? চক্রাকার তত্ত্ব প্রদান করেন হচ্ছে প্যারোটা এলিট। চক্রাকার তত্ত্ব দেন কি? প্যারোটা এলিট। সমাজে পরিবর্তনের প্যারোটার তত্ত্বের মূল বক্তব্য কি? দ্বন্দ্বের মাধ্যমে, অর্থাৎ ওই যে প্যারোটা এলিটের যে চক্রকার মতবাদ, ওই চক্রকার মতবাদের মূল কথাটা কি? দ্বন্দ্বের মাধ্যমে সমাজ পরিবর্তিত হয়, কৃষ্টি কৌশলের পরিবর্তনে সমাজ পরিবর্তিত হয়, ব্যক্তির প্রচেষ্টায় সামাজিক পরিবর্তন হয়, নাকি ইতিহাসের পুনরাবৃত্তি হয়? সামাজিক পরিবর্তনের প্যারোটার তত্ত্বের মূল বক্তব্য কি? দ্বন্দ্বের মাধ্যমে সমাজ পরিবর্তন হওয়া, কৃষ্টি কৌশলের পরিবর্তনে সমাজ পরিবর্তন হওয়া, ব্যক্তির প্রচেষ্টায় সামাজিক পরিবর্তন হওয়া, ইতিহাসের পুনরাবৃত্তি হওয়া। ওকে, প্যারোটার তাহলে হচ্ছে এই যে চক্রাকার মতবাদ, এটার মূল তত্ত্ব হচ্ছে ইতিহাসের পুনরাবৃত্তি হওয়া, অর্থাৎ সমাজ বিবর্তনের মধ্য দিয়ে উনি এই তত্ত্বটা প্রকাশ করার চেষ্টা করেন যে একটা সমাজ ঘুরে ফিরে আবার সেই প্রাচীন অবস্থায় ফিরে আসে। প্রাচীনের যে সমস্ত জিনিসগুলো মানুষ ট্রেন্ড হিসেবে চালায়, যে সমস্ত জিনিসে মানুষের চিন্তাভাবনা থাকে, যে সমস্ত ব্যাপারগুলোতে মানুষ ফোকাস করে, ওই জিনিসগুলো ঘুরতে ঘুরতে 200, 400, 500 বছর পরে আবার সেম জায়গাগুলোতেই মানুষ ফেরত আসে। এটাই হচ্ছে চক্রকার মতবাদ। প্রগতি কি? বর্তমানে অবস্থান করা, ঐতিহ্য ধরে রাখা, ভবিষ্যৎ পরিকল্পনা, কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে চলা। প্রগতি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে চলা। কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে চলাকে আমরা বলি প্রগতি। বীজ থেকে চারাগাছ, চারাগাছ থেকে পূর্ণবৃক্ষ, এটা কিসের উদাহরণ? পরিবর্তন, উন্নয়ন, প্রগতি নাকি বিবর্তন? বীজ থেকে চারাগাছ, চারাগাছ থেকে তোমার কি হচ্ছে? একটা পূর্ণবৃক্ষ আসছে, এটা হচ্ছে তোমার বিবর্তন। অর্থাৎ যেটা হচ্ছে তোমার মানুষের কোনো হাত নাই, বরং স্বাভাবিকভাবে প্রকৃতির নিয়মে যে চেঞ্জটা আসতেছে সেটা হচ্ছে বিবর্তন, যেখানে মানুষের আসলে কোনো হাত নাই। বিবর্তন বলতে কি বোঝায়? আকস্মিক পরিবর্তন, ক্রমরূপান্তর, বৈপ্লবিক পরিবর্তন নাকি কাঙ্ক্ষিত পরিবর্তন? বিপ্লব যে তোমার বিবর্তনটা, কাঙ্ক্ষিত পরিবর্তন হচ্ছে তোমার বিপ্লবিক পরিবর্তন, ক্রমরূপান্তর বা আকস্মিক পরিবর্তনের মধ্যে এটা হবে হচ্ছে ক্রমরূপান্তর, অর্থাৎ ধীরে ধীরে চেঞ্জটার দিকে মানুষ আগায়। জিনিসটা কাঙ্ক্ষিত থাকে না, অর্থাৎ মানুষ যে চেঞ্জ যেটার ব্যাপারে যে ট্রাই করে, ব্যাপারটা এমনও না। বৈপ্লবিক তো নাই, আবার আকস্মিকভাবে ধুম করে রাতারাতি যে চেঞ্জটা হয়ে যায় সেটাকেও আমরা কি বলতে পারি না? বিবর্তন বলতে পারি না। বিবর্তন হচ্ছে যেটা ধীরে ধীরে প্রগতিশীলতার মধ্য দিয়ে এসে দাঁড় হয়। নিচের কোন প্রত্যয় পরিমাপ করতে সূচক ব্যবহৃত হয়? বিবর্তন, পরিবর্তন, উন্নয়ন নাকি প্রগতি? কোনটির সূচক আছে, অর্থাৎ কোনটা পরিমাপ করার ক্ষেত্রে সূচক ব্যবহৃত হয়? বিবর্তন, পরিবর্তন, উন্নয়ন নাকি প্রগতি? দেখো সূচক কোন একটা কথার সাথে, কোন একটা প্রত্যয়ের সাথে যেন খুবই ভালো করে ম্যাচ করে। এই চারটার মধ্যে যে কোনো একটা প্রত্যয়ের সাথে দেখো, বলে দেখো, সূচক কথাটা কিন্তু খুবই ভালো মতো ম্যাচ করে। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে প্রত্যয় পরিমাপ করার ক্ষেত্রে এটা হচ্ছে উন্নয়ন। আমরা বলি না উন্নয়ন সূচক, টেকসই উন্নয়ন সূচক, অর্থাৎ এই কোটার মধ্যে সব থেকে উন্নয়নের সঙ্গে টেকসইটা, সরি তোমার উন্নয়নের সঙ্গে সূচকটা ম্যাচ করে। বাট অ্যান্সারটা আবার এইভাবে দিও না যে কোনটার সঙ্গে সূচক শুনতে ভাল লাগে, তাইলে হচ্ছে সেইটার সাথে আমি সেইটাকে হচ্ছে সূচক দ্বারা পরিমাপ করা যায়। ব্যাপারটা হচ্ছে তুমি বিবর্তনটাকে মাপতে পারবা না, পরিবর্তনকে মাপতে পারবা না, প্রগতিকে কেউ আরোই মাপতে পারবে না, কিন্তু উন্নয়ন যে জিনিসটা হচ্ছে, উন্নয়ন জিনিসটাকে তুমি পরিমাপ করতে পারবা, অর্থাৎ সূচক দ্বারা এটার তুমি পরিমাপটা দেখাতে পারবা। ইমেইল সামাজিক পরিবর্তনের কোন ধরনের উপাদান? ইমেইল প্রযুক্তিগত উপাদান। কোন ধরনের উপাদান? এটা প্রযুক্তিগত উপাদান। এরপরে যদি একটা বহুপদী শব্দসূচক দেখি, বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যয় হলো উন্নয়ন। উন্নয়ন বলতে কি বোঝায়? মাথাপিছু আয় বৃদ্ধি, সর্বক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, জাতীয় বনাঞ্চলে শিল্প কারখানা স্থাপন। উন্নয়ন বলতে তোমার এখানে কোনটা বোঝায়? মাথাপিছু আয় বৃদ্ধি হওয়া, সর্বক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নাকি জাতীয় বনাঞ্চলে শিল্প কারখানা স্থাপন? একটা ব্যাপার দেখো, জাতীয় বনাঞ্চলে শিল্প কলকারখানা স্থাপন দিয়ে জিনিসটা কখনো উন্নয়ন হয় না, বরং পরিবেশের জন্য একদম ধ্বংসাত্মক একটা অবস্থা সৃষ্টি করে দেয়। তো উন্নয়নের ক্ষেত্রে কখনো এই বনাঞ্চলে শিল্প কলকারখানা স্থাপন ব্যাপারটা হবে না। উন্নয়ন বলতে আমরা বুঝাতে পারি মাথাপিছু আয় বৃদ্ধি আর সর্বক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার। এখন আমরা যদি একটা উদ্দীপক সহ এমসিকিউ দেখি, বলছে রসুলপুরে মানুষ চিন্তাভাবনা, আচার অনুভূতি, ইচ্ছা আকাঙ্ক্ষা, অন্য দৃষ্টিভঙ্গির বেশ পরিবর্তন ঘটেছে। এলাকার মানুষ স্বাভাবিক উন্নয়নের পাশাপাশি সামাজিক অবস্থা আমূল পরিবর্তন ঘটেছে।
কোনটির প্রভাবে রসুলপুর সামাজিক পরিবর্তন ঘটেছে? কি বলেছে আবার একটু দেখো। মানুষের চিন্তাভাবনা, আচার আচরণ, ইচ্ছা আকাঙ্ক্ষা, অন্য দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে। স্বাভাবিক উন্নয়নের পাশাপাশি সামাজিক অবস্থার আমূল পরিবর্তন এসেছে। এবার এই যে সামাজিক যে পরিবর্তনগুলো, এগুলো কেন ঘটেছে? জৈবিক উপাদান, লিঙ্গগত উপাদানে, মনস্তাত্ত্বিক উপাদানে, নাকি অর্থনৈতিক উপাদানে? চিন্তাভাবনা, আচার অনুভূতি, ইচ্ছা আকাঙ্ক্ষার পরিবর্তনটা কেন ঘটেছে রসুলপুরের মানুষের? এই ব্যাপারগুলো ঘটেছে মনস্তাত্ত্বিক উপাদানের কারণে। অর্থাৎ তাদের যে মনস্তাত্ত্বিক যে ব্যাপারগুলো, এই যে চিন্তাভাবনা, আশা আকাঙ্ক্ষা যে জায়গাগুলো, এগুলো কই থেকে উৎপাদন হয়? তোমার মন থেকে। সো মনস্তাত্ত্বিক উৎপাদন, যে মনস্তাত্ত্বিক উপাদানগুলো যেগুলো চেঞ্জ হওয়ার মধ্য দিয়ে কিন্তু তাদের এই চিন্তাভাবনা, আচার অনুভূতিতে চেঞ্জটা এসেছে। উক্ত প্রভাবে কি হয়? মানুষের মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র্যের ধারণা হয়, অনুকরণ প্রিয়তা বৃদ্ধি পায়, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। কি হয়? উক্ত প্রভাবে মানুষের মধ্যে কি হয়? ব্যক্তি স্বাতন্ত্র্য ধারণা, অনুকরণ প্রিয়তা বৃদ্ধি, দৃষ্টিভঙ্গির পরিবর্তন। উক্ত প্রভাবে মানুষের মধ্যে কি হতে পারে? ব্যক্তি স্বাতন্ত্র্যের ধারণা, অনুকরণ প্রিয়তা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। উক্ত প্রভাবে হচ্ছে মানুষের মধ্যে তিনটাই ঘটে। ব্যক্তি স্বাতন্ত্র্যের ধারণাও হচ্ছে পরিবর্তন হয়, অনুকরণ প্রিয়তা তো বৃদ্ধি পাই, পাশাপাশি দৃষ্টিভঙ্গির পরিবর্তন জিনিসটাও আসে। নামাজের ব্রেক আমরা হচ্ছে এখনই শেষ করে দিব। হ্যাঁ, আমাদের আর হচ্ছে একটা দুইটা এমসিকিউ আছে। নামাজের ব্রেক বলতে আমাদের টোটাল শেষ হয়ে যাবে, জাস্ট আর দুইটা এমসিকিউ দিয়ে আমাদের শেষ। নামাজের টোটাল ব্রেকে চলে আসবো আমরা, আর দুইটা এমসিকিউ দেখবো আমরা জাস্ট। আচ্ছা, এটা দেখো, অর্থাৎ এইটা আর এটার সাথে যে যে তোমার পরেরটা, এই লাস্ট এমসিকিউ, এবং এর মধ্যে তোমরা একটু চিন্তা করো যে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। এই এমসিকিউ দুইটা দেখতে দেখতে একটু কোশ্চেন, একটু মনে করো যে হচ্ছে কোনো কোশ্চেন আছে কিনা। সমাজবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রত্যয় ল্যাটিন শব্দ প্রোগ্রেজিও থেকে এসেছে, যার মৌলিক অর্থ হচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের সামনে চলা। উদ্দীপকে সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? থ্যাংক ইউ। প্রশ্ন আমি বলার আগেই অ্যান্সার পেয়ে গেছি আমি, যে প্রগতি। থ্যাংক ইউ দুজনকেই। উদ্দীপকে সমাজবিজ্ঞানের হচ্ছে প্রগতির কথা বলা হয়েছে। তারপরে দেখো, উক্ত প্রত্যয়টি যাচাইয়ের মাপকাঠি কি? উন্নত জীবনমান, উৎপাদিত পণ্যের সুষম বন্টন, ব্যক্তিত্ব বিকাশের পূর্ণ সুযোগ। অর্থাৎ তোমার এই যে প্রগতি যে ব্যাপারটা, এই প্রগতি যাচাইয়ের মাপকাঠি কোনটা? যে প্রগতি যে হচ্ছে সমাজের, এটা তুমি কোনটা দেখে বলতে পারো? মানুষের উন্নত জীবনযাপন দেখে, উৎপাদিত পণ্যের সুষম বন্টন হচ্ছে, অর্থাৎ সবাই সেম ভাবে তার পণ্যগুলো পাচ্ছে সুষম বন্টনের মধ্য দিয়ে, এটা থেকে, নাকি ব্যক্তিত্ব বিকাশের পূর্ণ সুযোগ পাচ্ছে মানুষ, এই ব্যাপারটা থেকে, কোনটা থেকে তুমি এই মাপকাঠিটা যাচাই করতে পারো? দ্রুত বলো, ফাস্ট। এবং এটা আজকের জন্য আমাদের এখানে থেকে লাস্ট এমসিকিউ। তারপরে আমরা দ্রুত আমাদের ক্লাসটা এখানে শেষ করে দেবো, আমাদের নামাজে যাইতে হবে। অ্যান্ড কোনো কোশ্চেন, কোনো কনফিউশন আছে কিনা এটাও একটু দ্রুত জানাও প্লিজ। ওকে, অর্থাৎ উক্ত প্রত্যয় যাচাইয়ের মাপকাঠি হচ্ছে এখানে তিনটাই: উন্নত জীবনমান, তারপরে উৎপাদিত পণ্যের সুষম বন্টন, ব্যক্তিত্ব বিকাশের পূর্ণ সুযোগ। পুরা ব্যাপারটাই হচ্ছে এখান থেকে তোমার এই যে তোমার আছে, প্রগতি আছে, প্রগতি যাচাইয়ের মাপকাঠি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমাদের হচ্ছে এখান থেকে মোটামুটি যে দুইটা অধ্যায় আমরা পড়লাম, এই অধ্যায় থেকে যে টপিকগুলো আমরা দেখালাম, ইনশাল্লাহ এই জিনিসগুলোর মধ্যে ফোকাস করে, পাশাপাশি হচ্ছে আমাদের মেইন বইটার দিকে একটু আগাইলেই হচ্ছে আমাদের এখান থেকে আর কোনো রকম কষ্ট, কোনো রকম কনফিউশন, কোনো রকম না পারা টাইপের ঝামেলা থাকবে না। একটু জানাও কোনো কোশ্চেন, কোনো ঝামেলা আছে কিনা, নাহলে আমরা আমাদের ক্লাসটা এখানেই শেষ করব, আমরা নামাজে চলে যাব। কোনো কোশ্চেন, কোনো কনফিউশন, এনি প্রবলেম, কোনো ঝামেলা? আচ্ছা, নাই। ওকে, ক্লিয়ার ক্লাস। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তাহলে হচ্ছে আমাদের আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সমাজবিজ্ঞানের আমাদের যে লাস্ট ক্লাসটা, আমরা আর একটা ক্লাস পাবো সমাজবিজ্ঞানের, এবং ওই ক্লাসটা হচ্ছে আমাদের সম্ভবত আমরা ঈদের পরে পাবো। তো সবাই ভালো করে হচ্ছে ঈদটা কাটায় আসো, সুন্দর করে কুরবানি ঈদের মধ্য দিয়ে এই যে কুরবানির যে ত্যাগের মহিমাটা, সেটা পরিস্ফুটন ঘটাও। কিন্তু এই ত্যাগের মধ্য দিয়ে নিজের পড়াশোনা, নিজের যে ক্যারিয়ার, নিজের যে রেজাল্ট, এইটা আবার কুরবানি দিয়ে দিতে যেও না। পড়াশোনার জায়গা পড়াশোনায় ঠিক রেখে আনন্দ, মজা, ঘোরাফেরা, খাওয়া দাওয়া সবই করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হচ্ছে পড়াশোনা, প্র্যাকটিস, এগুলো থেকে মোটেই দূরে সরে যেও না। পড়াশোনার মধ্যে থাকো, অল্প কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের পরীক্ষা। ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।